আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার এসএসসি 26 এর দুষ্টু মিষ্টি নটে ফন্টেরা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। অ্যান্ড হ্যাঁ, আমি আজকে একটু তোমাদের সাবসেটটাকে একটু আলাদা করে মেনশন করতে চাই। যারা যারা তোমাদের মধ্যে এনডিসি, হলি ক্রস অথবা সেন্ট জোসেফ, এই তিনটা কম্পিটিটিভ, মানে তোমরা কি বলতে পারে কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য এবার প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে অনেক বেশি ওয়েলকাম জানানো হচ্ছে আজকের এই কলেজ অ্যাডমিশন মাস্টার ক্লাস অফ ইংলিশে। তো এই ক্লাসটা আজকে কাদের জন্য? প্রথমত অবশ্যই যারা এই তিনটা সেরা কলেজের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ইংরেজির কোয়েশ্চেন প্যাটার্নগুলো কীরকম আসতে পারে, আমাদের কোন কোন টপিকগুলা প্র্যাকটিস করতে হবে এই অ্যাডমিশন টেস্টে ইংলিশের কোয়েশ্চেনগুলোকে এইস করার জন্য বা সহজেই সলভ করার জন্য, সেইটা আমরা হাতে কলমে শিখবো, জানবো এবং সাজেশনস অ্যান্ড সিলেবাস পাবো। প্লাস তাদের জন্য যারা ইংলিশে তাদের বেসিকটাকে একটু ব্রাশ আপ করতে চাও, একটু ভালো করতে চাও। সো ইট ডাজন্ট ম্যাটার তুমি যদি এই তিনটা কলেজের জন্য ট্রাই নাও করো, তুমিও এই ক্লাসটা করতে পারতেছো। অ্যান্ড তুমি যদি এই কলেজগুলোর জন্য ডিটারমাইন্ড হয়ে থাকো, তোমার জন্য অবশ্যই ক্লাসটা করা খুবই দরকারি হবে। তো আমরা বাড়তি কথা না বলে চলো ক্লাসে শুরু করে যাই। আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো আজকে অ্যানালাইজ করব। অ্যান্ড অ্যানালাইজ কীভাবে করব? আমরা অবশ্যই সলভটা করব, কেন আনসারটা এটা হইলো সেটার ব্যাখ্যাটা জেনে নিব। অ্যান্ড এর থ্রুতে তোমাকে সিমিলার কি কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, এটা তোমরা একটু নোট করে ফেলবা। অ্যান্ড বাসায় অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? জাস্ট একটা ক্লাস, এই ক্লাসটা হবে তোমার পুরোপুরি একটা রোড ম্যাপ। হ্যাঁ, ওকে, তো চলো আমরা শুরু করি। তো শুরু করতেছি আমাদের সিলেবাসটা নিয়ে। হ্যাঁ, যে বেসিক্যালি কোন ইংলিশের টপিকগুলো থেকে আমাদের এই কম্পিটিটিভ এক্সামসের মধ্যে কোয়েশ্চেন হয়ে থাকে। সর্বপ্রথম যে আইটেমটা তোমাকে খেয়াল রাখতে হবে, এই বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আসলে রিয়েল কোয়েশ্চেন সলভ করবো। হ্যাঁ, সো কেউ ভাইবো না যে আমরা যে সাজেশন দিয়ে একটা বোর্ডিং ক্লাস দিতে যাচ্ছি, অবভিয়াসলি নট। আচ্ছা, তো যাও, তো আমরা শুরু করি। তো সিলেবাস যেটা আমি বলি, প্রথমেই পার্টস অফ স্পিচ, এটা খুবই ভালো মতো আমাদের শিখতে হবে। আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে, রাইট? অ্যান্ড পার্টস অফ স্পিচের পর আমাদের যে আইটেমটা সবচেয়ে ভালো মতো জানতে হবে সেটা রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? তো তুমি এটাকে অবশ্যই প্রথমে শিখবা। অ্যান্ড এটা শেখার পর তুমি রাইট ফর্ম অফ ভার্বসটাকে একবার রিভিশন দিবা। তোমার কাছে যেই নোটসই থাকুক না কেন, এটা একটু ইনডেপথ শেখার ট্রাই করবা। আর কেউ যদি আমার কি বলো রিদমস মেথড যদি এফআরপিবির আমার রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করে থাকো, ওখানে আমরা রাইট ফর্ম ভার্বের পুরোপুরি ডিটেলস আমরা ক্লাসটা করেছিলাম। একটু লেন্দি ক্লাস, বাট ওই ক্লাসটা যদি তোমরা একটু করে যেতে পারো, ইটস ভেরি গুড। সো এটা তুমি কিভাবে করতে পারো? তো তোমরা যারা যারা অবভিয়াসলি জানো যে আমাদের রিদমস মেথডের অ্যাপ লঞ্চ করা হয়েছে, অ্যাপের মধ্যে আমাদের যেই এই কি বলে যে 3 কোটি টাকার যে আমাদের কোর্সটা আছে, এটা পুরোপুরি 27-এর জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। সো তোমরাও চাইলে কিন্তু ওখানে এখন গিয়ে আবারও কি করতে পারো, ওইটা অ্যাক্সেস দিতে পারো অ্যান্ড তোমরা ক্লাসেসগুলো করতে পারো। সো ওকে, এরপর যে জিনিসটা একটু তোমাদের গতানুগতিকের বাইরে হতে পারে, অনেক আগে তোমরা এটা নিয়ে পড়াশোনা করছো, সেটা আমাদের ইংলিশের বিভিন্ন কি থাকে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের কোয়েশ্চেন থাকে না, যে এটার সিঙ্গুলার নাম্বার কি হবে। ফর এক্সাম্পল ধরো, তোমাকে যদি একটা কোয়েশ্চেন করি যে ডেটা, এই ওয়ার্ডটা তো আমাদের কাছে অনেক কমন, রাইট? বাট এটার সিঙ্গুলার কি, এটার সিঙ্গুলার ওয়ার্ডটা কি হবে? মোস্ট প্রবাবলি অনেকেই আমরা একটু ভ্যাবাচাকা খেয়ে যাব। তোমাদের মধ্যে কেউ যদি এটা জেনে থাকো, প্লিজ কমেন্টে জানাও, ওকে? তো এই যে এরকম ধরো এরকম কোয়েশ্চেন, যে এই ওয়ার্ডটার সিঙ্গুলার কি, এই ওয়ার্ডটার প্লুরাল কি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামসগুলোর মধ্যে, স্পেশালি এই কলেজ অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে অনেক বেশি এসে থাকে। তারপর জেন্ডার, রাইট? জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। যে একটা ওয়ার্ড আছে, ধরো র্যাম, এই র্যাম আছে, র্যামের ফেমিনিন কি? তো ফেমিনিনটা তোমরা অবশ্যই যদি জেনে থাকো তাহলে এটা কমেন্টে অবশ্যই জানাও। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে, তা এগুলো কিন্তু একটু মুখস্থ নির্ভর করা। আমি এখন যেটা নিয়ে কথা বলতেছি, নাম্বার জেন্ডার। তো এটা তোমাদের যে কোনো একটা রিসোর্স তোমরা নিতে পারো, বই, ধরো তোমাদের আগের, আমি যদি পপুলার অবশ্যই কোনো বই না বলি, যে কোনো একটা তোমার 9-10 বলো বা 8-এর তোমার যে বেসিক গ্রামার শেখার যে বই আছে, সেটা অ্যাডভান্স লার্নার্স হোক বা অন্য যে কোনো পাবলিকেশনের হোক, আমাদের যে পুরোপুরি একটা গ্রামার শেখার জন্য যে বইটা ছিল, ওই বইটা থেকে তোমরা পড়তে পারো। দেন আরেকটা জিনিস আমাকে এখানে একটু লিখতে হবে, যেটা আসলে মিস হয়েছে। তারপর দেখো আমি শেষ করি, ভয়েস অ্যান্ড ডিগ্রি। হ্যাঁ, এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন্স আসে। প্যাসিভ ভয়েসই বেশি করতে বলা হয়, স্পেশালি একটু ডিফিকাল্ট ওয়ান্স, যেগুলো আসলে সচরাচর আসে না পরীক্ষার মধ্যে। দেন সাফিক্স প্রিফিক্স আসে, যে এই ওয়ার্ডটার সাথে কোন সাফিক্স অ্যাড করে আমি নতুন ওয়ার্ডটা পাবো, বা একটা সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করলে নতুন কি ওয়ার্ড হবে। ধরো তোমাকে বললো একটা ওয়ার্ড আছে ডেভেলপ, রাইট? তো ডেভেলপকে বললো তোমাকে একটা অ্যাফিক্স ইউজ করে এটাকে নাউন বানাইতে।
তোমাকে কিন্তু বলে নাই সাফিক্স না প্রিফিক্স। এখন যারা যারা হচ্ছে তোমরা সাফিক্স প্রিফিক্সটা ভালো মতো শিখছো তোমরা অবশ্যই জানো অ্যাফিক্স আসলে সাফিক্স প্রিফিক্সের কমন নাম, তাই না? যে অ্যাফিক্সটা হচ্ছে ওয়ার্ডের আগে বসে তাকে আমরা প্রিফিক্স বলি, আর যেই অ্যাফিক্সটা হচ্ছে ওয়ার্ডের শেষে বসে তাকে আমরা সাফিক্স বলি, তাই তো? আচ্ছা, তো এটাই যদি হয়ে থাকে তোমাদের এই বেসিক নলেজগুলো কিন্তু টেস্ট করা হয় পরীক্ষার মতো, অবশ্যই এটা ভালো মতো আমরা শিখবো। দেন ক্লজ অ্যান্ড ফ্রেজ, ও মাই গড, এটা কিন্তু হট টপিক, হ্যাঁ পুরো হট টপিক যে কোনো কম্পিটিটিভ এক্সামে। সো ইজ দ্য সেম ফর কলেজ অ্যাডমিশন টেস্ট। তো তোমাদেরকে ক্লজ মানে বিভিন্ন ধরনের যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ, কীভাবে কী, কোনটা কীভাবে কী, এটা হচ্ছে জানতে হবে। তো তোমাদের জন্য সুখবর হচ্ছে আজকের ক্লাসে কিন্তু আমরা কয়েকটা টেকনিকও শিখবো, শর্টকাট টেকনিক, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কোন ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কনগ্রাচুলেশনস। আচ্ছা, আর ফ্রেজের বিষয়টা যদি আসে এটা আমরা আজকে প্র্যাকটিসের থ্রুতে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড যে টপিকটা হচ্ছে আমার লেখা দরকার ছিল সেটা অবশ্যই তোমরা স্টার দিয়ে লিখবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো একটু রপ্ত করে পরীক্ষার হলে যেতে পারো রিভিশন দিয়ে, ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে যে কয়টা কোয়েশ্চেনে আসুক না কেন তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ভালো মতো আনসার করতে পারবা। অ্যান্ড লাস্টলি অবশ্যই আমাদের টেক্সট বুকটা একবার একটু রিভিশন দিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি যে কলেজ অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ অ্যান্ড সেরা সেরা কলেজের অ্যাডমিশন টেস্ট আর নটর ডেম, তো অবশ্যই তোমাদের এটাই সবার প্রাধান্য থাকে লিস্টের মধ্যে। অনেকের আবার ভিন্নতা হইতে পারে, ছেলেদের কথা বলতেছি। আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই হলি ক্রস সবচেয়ে প্রাইম কলেজ হবে তোমাদের এই অ্যাডমিশন টেস্ট জার্নির মধ্যে, মানে তোমাদের লাইফের বলা যায় যে ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, রাইট? আচ্ছা, তো টেক্সট বুকটা একটু ভালো মতো পড়তে হবে। বা টেক্সট বুকে কী পড়বো, তোমার যেই গল্পগুলো ছিল ওই গল্পগুলোর রিডিং পড়ো, ওই গল্পগুলোর মধ্যে যেই ভোকাবুলারিগুলো ছিল ওগুলো একটু ভালো মতো রিভিশন দিবা, ঠিক আছে? অ্যান্ড মাস্ট যে কাজটা তোমাকে করতে হবে, তোমার ডাজেন্ট ম্যাটার এটা কি কোনো পয়েম নাকি কোনো হচ্ছে লেখা, যে কোনো লেখারই যে রাইটার থাকবে ওই রাইটারের ডিটেলসটা অ্যাটলিস্ট তার নাম, তার হচ্ছে জন্মসাল, মৃত্যুসাল, এই তিনটা জিনিস অবশ্যই তোমাকে একটু মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমার হচ্ছে ওভারঅল সিলেবাস। এখন আমরা কিছু রিয়েল কোয়েশ্চেন্স হচ্ছে হাতে কলমে সলভ করব। কোনোটার মধ্যে আমরা অবশ্যই হচ্ছে এক্সপ্লেনেশন দিব, কোনোটার মধ্যে যেটা এক্সপ্লেনেশন নাই, যেটা হচ্ছে জাস্ট মনে রাখার বিষয়টা আমরা বলে দিব, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আমরা রিয়েল কোয়েশ্চেন সলভের দিকে আগায় যাই। আর হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলো না, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সুন্দর ক্যানভাসের। সাবাস, গুড জব। ওকে চলো এবার আমরা শুরু করি। তো প্রথম যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তুমি এনি কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ এটা তুমি এই কলেজ অ্যাডমিশন টেস্ট বলো বা হচ্ছে তুমি আমাদের ফেমাস বিসিএস বা অন্য যে কোনো গভর্নমেন্ট বা হচ্ছে প্রাইভেট কোনো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম মানে তো বুঝি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার মধ্যে এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসছে। তো এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক ধরনের হচ্ছে মানে ডিবেটও আছে, অনেক ঝামেলাও আছে, বাট যাই হোক তোমাদের জন্য সহজ করে যদি বলি, কোয়েশ্চেনটা হচ্ছে আ রোলিং স্টোন গেদার্স নো মস। এটা হচ্ছে একটা মানে বলতে পারো যে প্রভার্ব বা প্রবাদ বাক্য, যে যেই পাতাটা সবসময় তোমার চলমান থাকে তাতে কোনো হচ্ছে কোনো ময়লা বা হচ্ছে ধরো শ্যাওলা হচ্ছে মানে হচ্ছে জমে না। তো এটা দ্বারা কি আসলে কি বোঝানো হয়েছে, মানে যে সবসময় কন্টিনিউয়াস কোনো কিছু শিখতে থাকে বা সবসময় যে গতিশীল অবস্থায় থাকে তার মধ্যে কখনো জং ধরে না বা সে কখনো হচ্ছে কোনো বাধাগ্রস্ত হয় না। তো সবসময় হচ্ছে কি থাকে, মানে বাধাগ্রস্ত না আসলে জিনিসটা হচ্ছে যে সে কখনই আসলে বলে না যে ধ্বংসপ্রাপ্ত হওয়া বা জং ধরে যাওয়ার বিষয়টা, যে ওর মাঝখানে তো জং ধরে গেছে তার আগের মতো নাই, এই জিনিসটা হয় না, যে সবসময় কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকে। তো কোয়েশ্চেন এটা না, কোয়েশ্চেন হচ্ছে হেয়ার রোলিং যে ওয়ার্ডটা আছে এই রোলিং ওয়ার্ডটা আসলে কি, হুইচ ইজ আ নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ এটা কোন নন ফাইনাইট ভার্বের অংশে পড়ে? এখন আমরা কিন্তু জেনারেলি শিখেছি বা যদি না শিখি আমরা যদি ভুলে যাই আমরা বলতে পারি যে নন ফাইনাইটের পার্ট হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি আর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, রাইট? একটা হচ্ছে ইনফিনিটিভ নামে আমরা চিনি যেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি। এখন ভার্ব প্লাস আইএনজির দুইটা হচ্ছে আমার ভেরিয়েশন, একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে জিরান্ট, রাইট? এটা হচ্ছে কি জিরান্ট। এখন আমরা এখানে রোলিং আইএনজি অবস্থা অবশ্যই পাচ্ছি, তাহলে হয় আমার একটা পার্টিসিপল হবে হয় অথবা জিরান্ট হবে। ভাইয়া কিভাবে আইডেন্টিফাই করবো কোনটা কি? তোমার একটাই যে সিম্পল কাজ, তুমি খেয়াল করবা তোমার আইএনজি যুক্ত ওয়ার্ডটা যে আছে এর পরে কি কোনো নাউন আছে কিনা।
যদি কোনো নাউন থাকে, মানে আমি সোজা করে যদি বলি এ ভার্ব প্লাস আইএনজি এর পরে যদি তোমার একটা নাউন তুমি আইডেন্টিফাই করো, দেখতে পারো ভাই নাউন কীভাবে আইডেন্টিফাই করবে এটা আসলে তোমরা জানো সাফিক্স প্রিফিক্সের নলেজ থেকে, অথবা যে কোনো কিছুর নাম, ঠিক আছে। সো এটা যদি থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজিটা হবে আমার কি পার্টিসিপল, ঠিক আছে। আর যদি দেখো যে ভার্ব প্লাস আইএনজিটাই হচ্ছে কি আমার নাউনের কাজ করতেছে, ভার্ব প্লাস আইএনজিটাই হচ্ছে কি কাজ করতেছে, নাউনের কাজ করতেছে, তাইলে ওইটা আমার হবে কি জিরান্ট। ভাইয়া নাউনের কাজ কি কি হয় হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে অথবা আমার সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করতেছে, জাস্ট এতটুকু জানাই তোমাদের জন্য যথেষ্ট। ওকে, আর যদি কোয়েশ্চেন এটা আইসা পড়ে তাহলে তো আনসার সরাসরি তোমাদের আনসার চোখের সামনে আছে, তো পার্টিসিপল। ওকে ডান। এরপরে আমাকে বলতেছে সেন্টেন্সটাকে কারেক্ট করতে, হ্যাঁ কারেক্ট দ্য সেন্টেন্স। আচ্ছা, তো আমরা দেখি দুইভাবেই আসতে পারে, হ্যাঁ একটা হচ্ছে ভেরিয়েশন এরকম, উই আর ইন্টারেস্টেড ইন সি দিস ফিল্ম, ওকে, অর হি ইজ ইন্টারেস্টেড ইন সি দ্য ফিল্ম। যেটাই হোক যেভাবে আসুক না কেন ভুল কিন্তু আমরা পেয়ে ফেলছি। ভুলটা কি আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশনের পরে আমার ভার্বের মেইন ফর্ম বসা রাখছে, দেখছো, মানে এই ইনের পরে আমার সি লিখে রাখছে, বাট এটা কিন্তু একটা আমার রং, তাই না, এটা রং। আমাকে এটা আমরা জানি যে প্রেপোজিশনের পরে আমরা কি করি ভার্বের নন ফাইনাইট অংশের জিরানটা লিখি, জিরান্ট লিখি, রাইট, ভার্ব প্লাস আইএনজি। তাই এখানে কি আমি ভার্ব প্লাস আইএনজি লিখছি? অবশ্যই লিখিনি। তাহলে আমার এখানে রাইট আনসারটা কি হবে? সিইং, ঠিক আছে। আমরা রাইট আনসারটা এখান থেকেও দেখতে পারি, উই আর ইন্টারেস্টেড ইন সিইং দিস ফিল্ম। তাহলে আমরা ভাইয়া নোটটা কি নিব, যারা একদম প্রথমবার জানতেছি, আমরা নিব হচ্ছে ইন মোস্ট কেসেস, হ্যাঁ আমি বার বলতেছি স্পেশাল কেসেস বাদে, ইন মোস্ট কেসেস টু বাদে সব প্রেপোজিশনটাকে আমি সংক্ষেপে লিখতেছি, প্রেপোর পর তুমি জিরান্ট করবা। জিরান্ট মানে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, আমাদের জন্য মনে রাখা ইজি, আমরা এটাই জাস্ট লিখে রাখতে পারি, আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। ওকে, তো ডান, ডান অ্যান্ড ডাস্টেড। এরপরে এই কোয়েশ্চেনটা একটু ইউনিক, ঠিক আছে। আই স্টাডি ইংলিশ কমা ডাচ কমা ফ্রেঞ্চ কমা অলসো স্প্যানিশ। হ্যাঁ এখানে যেটা ভুল করছে, এখানে আমার কনজাংশনের একটা ইরোর আছে। হ্যাঁ কনজাংশন, হ্যাঁ ভাইয়া কনজাংশন থেকে কোয়েশ্চেন আসে, বলছি না পার্টস অফ স্পিচ তোমাকে অনেক ভালো মতো জানতে হবে। সো এটা একটু তোমরা শিখে নাও, ঠিক আছে, নতুন স্টেজ শুরু করতেছো লাইফের। সো যেই আমি টপিকগুলা তোমাদের ফার্স্টে স্ক্রিনশট নেওয়াইলাম বা সিলেবাস হিসেবে দিলাম, এগুলো যদি তোমরা এখন থেকে ভালো মতো রপ্ত করতে পারো, ইনশাল্লাহ সামনের কোনো একটা কম্পিটিটিভ এক্সামে যদি ইংলিশ থাকে ওইখানে তোমার কম একটু প্যারা খাইতে হবে বা তুমি একটা ভালো লেভারেজ পাইতে যেতেছো, তো কনগ্রাচুলেশনস অ্যাগেইন। তো এখানে আমার অলসোটা ইউজ করাটা আসলে ভুল হয়েছে। এখানে আমার পাঞ্চুয়েশন মার্কেরও একটা রুল মনে রাখতে হবে, যে আমি যখন এরকম লিস্টিং করতেছি যে 1 নম্বরে ইংলিশ, 2 নম্বর ডাচ, 3 নম্বর ফ্রেঞ্চ, অ্যান্ড লাস্টেরটার আগে সবসময় আমাকে একটা কী করতে হবে, অ্যান্ড কনজাংশন ইউজ করতে হবে। তো এটা আমরা এখানেই ভুলটা ছিল যে আমরা এখানে অ্যান্ড ইউজ করি নাই, তো এখানে আমাকে অ্যান্ড ইউজ করাই লাগতো। ওকে, যাই হোক এটাও শেখা হয়ে গেল। এরপরে এই যে দেখো একটা কোয়েশ্চেন আসছে, এটা কিন্তু তোমাকে কোনো মানে প্রবলেম সলভ করতে দেয় না, একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসছে। অ্যান অ্যাফিক্স দ্যাট ইজ এইডেড অ্যাট দ্য এন্ড অফ আ ওয়ার্ড বেজ অর ফ্রেজ ইজ কল্ড। যে কোনো একটা বেজ ওয়ার্ড হোক বা ফ্রেজ ওয়ার্ড হোক, এর লাস্টে মানে এন্ডে একটা যদি অ্যাফিক্স বসে, অ্যাফিক্স মানে কি, অ্যাফিক্স বলতে বোঝায় হচ্ছে কিছু লেটার্সের সমন্বয়, ঠিক আছে। সোজা কথায় আমরা মনে রাখতে পারি সাফিক্স অথবা প্রিফিক্স, এই দুটাকে কমনলি বলা হয় কি অ্যাফিক্স। তো লাস্টে যেটা বলো এটাকে বলা হয় কি সাফিক্স। তাহলে এখানে আনসারটা আমার অবশ্যই কী হবে, সাফিক্স, রাইট। এখানে আনসারটা অবশ্যই কী হবে, সাফিক্স। আর যদি এখানে বলতো ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ডের জায়গায় যদি বলতো ইন দ্য বিগিনিং, তাহলে অবশ্যই আমরা আনসারটা প্রিফিক্স লিখতাম। ইউ গাইস আর স্মার্ট এনাফ, রাইট। আচ্ছা ঠিক আছে, একটা কথা সেটা হচ্ছে যারা নটর ডেমের পরীক্ষা দিচ্ছি আমরা, যদি হচ্ছে এমসিকিউ আসে, তোমরা একটা ম্যাথোডোলজি অবশ্যই, একটা টেকনিক অবশ্যই ফলো করবা। সেটা হচ্ছে তুমি যেটা পারতেছো ওইটা তুমি এক নজরে হচ্ছে দাগায় যাবা, হ্যাঁ। দেন তুমি একটা তো ধারণা আসবে যে কোনটা তোমার বাদ রয়ে গেছে, রাইট, ওগুলাকে তুমি পরে টাইম দিয়ে হচ্ছে কাভার করা ট্রাই করবা। এটা সব সাবজেক্টের জন্য, অ্যান্ড তোমার স্ট্র্যাটেজি ভিন্ন হবে। নটর ডেমের ভিন্ন শিফটের মধ্যে ভিন্ন হচ্ছে আমার কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। কোনো কোয়েশ্চেনের মধ্যে ইংলিশটা কঠিন করে, কোনো কোয়েশ্চেনে ম্যাথ কঠিন করে, কোনো কোয়েশ্চেনে সায়েন্সের কোনো সাবজেক্ট হচ্ছে কঠিন করে। এইটা যে কোনো একটা শিফটের মধ্যেই হবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি যে শিফটে আসো তোমার সাথে ওই শিফটের স্টুডেন্টদের হচ্ছে কম্পিটিশন হবে। তো এরকমটা হবে না যে ধরো তোমার ফ্রেন্ড একটা শিফটে পরীক্ষা দিচ্ছে, আর কোয়েশ্চেনটা তুলনামূলক সোজা ছিল, এই জন্য ও টিকে গেছে, তোমার কোয়েশ্চেনটা কঠিন লাগছে, তুমি টিকো নাই, ভাই কেমন,
যারা নটরডেমের মধ্যে বা হচ্ছে সেন্ট জোসেফ হলি ক্রসের মধ্যে তোমরা পড়ো, তোমরা আসলে টপার্স, রাইট? মোস্ট অফ দ্য টাইম হচ্ছে টপার্সরাই আসলে চান্স পায়, যারা হচ্ছে ধরো 1 থেকে 20-এর মধ্যে থাকে জেনুইনলি। হ্যাঁ, এটাই আসলে নর্মাল স্ট্যাটস। সো তুমি যদি একটা তোমার স্কুলের, আমি ধরলাম যে টপ 10-এ বা টপ 20 থাকো, তুমি কি পড়াশোনা করো নাই? অবশ্যই করছো, তুমি ওই যোগ্যতা রাখো দেখেই তোমার ওই র্যাঙ্কটা আসছে। তো নিজের উপর বিশ্বাস রাখবা। আমরা যা হচ্ছে ক্লাসগুলো করাচ্ছি এগুলো একটু ভালো মতো ওই সিলেবাসটা হচ্ছে রিভিশন দিয়ে যাবা। এসএসসির সিলেবাসের বাইরে আসলে কিছু লাগে না। আমি নিজেও যে চান্স পাইছিলাম, আমি জাস্ট এসএসসির সিলেবাস আমি যত ভালো মতো কাভার করছিলাম ওইটার বেসিস হচ্ছে পাইছিলাম। তো সেই হচ্ছে বিষয়। সো তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ারটা করা মনে হয়েছে দরকার, এই জন্য করলাম। হ্যাঁ, তো সবাই সবার যেই সাবজেক্টটা হচ্ছে পছন্দ বা যেটা সহজ লাগে ওইটা দিয়ে তোমরা স্টার্ট করবা। একটা নিজের স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, জাস্ট 1 2 3 4 এই সিরিয়ালে যে আমার আনসার করা লাগবে এরকমটা যাতে না হয়। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখি। ইন দ্য ওয়ার্ড ইন্টার রিলেটেড, ইন্টার যে অ্যাফিক্সটা আছে, দেখো বারবার কিন্তু অ্যাফিক্স বলতেছে যাতে তোমরা কনফিউজড হয়ে যাও, প্রিফিক্স বলতেছে না। এখন কেন এটা বলতেছে? কারণ অনেকে আছে যে অ্যাফিক্স চিনেই না, ও খালি জানছে শুনছে কি তোমাদের মাঝখানে সাফিক্স আর প্রিফিক্স আছে, অ্যাফিক্স বলতে কিছু নেই। বাট অ্যাফিক্স তো আসলে সাফিক্স আর প্রিফিক্সের কি খবর নেই, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই অ্যাফিক্সটা যে ব্যবহার হয়েছে এইটার মিনিংটা আসলে কি? অথবা যদি এভাবে বলি, দ্য অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস আর ইন্টার রিলেটেড ইন এ স্পেসিফিক এরিয়া, এইখানে ইন্টার বলতে কি বোঝানো হচ্ছে? তো আমরা জানি দুইটা জিনিসের মাঝে বোঝাইতে আমাদের সবসময় ইন্টার ইউজ হয়, যেমন ইন্টার কলেজ টুর্নামেন্ট, ইন্টার স্কুল কম্পিটিশন। মানে এটা দ্বারা কি বোঝায়? স্কুল স্কুলের মধ্যে কম্পিটিশন, কলেজ কলেজের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা। তো এই জিনিসটা আমরা এখন থেকে ভুলবো না। তাহলে ইন্টার বলতে কি বোঝায়? সবসময় আমাকে বিটুইন অথবা অ্যামাং। ওকে, দুজনের মাঝখানে হইলে ইন্টার, আর যদি 2 বা ততোধিক হয় তাহলে আমাকে অবশ্যই হচ্ছে কি হবে? অ্যামাং ইউজ করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই বেশি অনেক সময় আইসা থাকে। এইবার 6 নাম্বারটি চলো। ইট ইজ ডেঞ্জারাস ড্যাশ ইন দ্য রেইন। আচ্ছা, অথবা ইট ইজ ডেঞ্জারাস ড্যাশ ইন দিস ওয়েদার। অ্যান্ড তোমাকে একটা ভার্ব দিয়ে রাখছে, এটা রাইট ফর্ম ভার্বের থেকে অবশ্যই কোয়েশ্চেনটা আসছে। সেটা কি আসছে? ড্রাইভ। এখন আমাদের কাছে কিন্তু আমরা একটা নিয়ম, গোল্ডেন নিয়ম মনে রাখবো, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে, হ্যাঁ সবাই লিখো আমার সাথে সাথে, আর নাহলে পড়ো। একটা সেন্টেন্সে কি লিখবো? একটাই মেইন ভার্ব থাকবে। এখানে তোমরা সেন্টেন্সের বদলে ক্লজ লিখতে পারো। হ্যাঁ, এটা লিখলে আরও ভালো হয়, এটা ক্লিয়ার কনসেপ্ট আরও বেশি দেয়। তো একটা ক্লজের মধ্যে আমাকে একটাই হচ্ছে মেইন ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমাদের দেখো তো, ইট ইজ ডেঞ্জারাস, আমি এতটুকু বললেই কিন্তু আমার একটা ক্লজ হচ্ছে, একটা অর্থ আসতেছে। ভাইয়া ক্লজ বলতে আমি কী বুঝবো? যে মেইন একটা সেন্টেন্স হয়েছে, আমি পরিপূর্ণ অর্থ দিচ্ছে যে আমি বলতেছি এটা এটা ডেঞ্জারাস। এখন কি ডেঞ্জারাস? ড্রাইভ করাটা। হ্যাঁ, বৃষ্টির সময় ড্রাইভ করাটা ডেঞ্জারাস, বা এই ওয়েদারে ড্রাইভ করাটা ডেঞ্জারাস। তো যাই হোক, যে মুদ্রা কথা যেটা ছিল, মেইন ভার্ব একটাই থাকবে। তাহলে এখানে কিন্তু আমার ইজ মেইন ভার্ব হিসেবে চলে আসছে। তাহলে আমাকে বাকি যেই ভার্বটাই থাকবে এটাকে হয় আমার কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে, রাইট? হয় আমার ইনফিনিটিভ করতে হবে, আর না হলে আমার কি পার্টিসিপল করতে হবে। ওকে, মানে ভার্ব প্লাস আইএনজি করতে হবে ম্যাক্সিমাম কেসেসে। তাহলে এক্ষেত্রে আমাকে ইনফিনিটিভটা রাইট আনসার, কারণ এই ডেঞ্জারাস যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর জেনারেলি হচ্ছে আমরা কি করি? যে কোন কাজটা করাটা বা করতে হচ্ছে ডেঞ্জারাস, ওই জিনিসটা আমরা লিখি। তো করতে বলতে, কোনো কিছু করতে বলতে আমরা ইনফিনিটিভটা ইউজ করি। দ্যাটস আমার আনসারটা আমি মনে রাখবো কী হবে? 2 + ভার্ব 1। তাহলে আনসারটা হবে আমার টু ড্রাইভ। আশা করি এটা তোমরা মনে রাখতে পারবে। দেন দ্য কম্পোজিশন নিডস রিরাইট। জাস্ট বলছি কি, দ্য কম্পোজিশন নিডস রিরাইট। আচ্ছা, এখন রিরাইট মানে কি? আবার লিখা, তাই না? এখন কম্পোজিশন কি নিজে লিখে নাকি এটাকে লিখা হয়? লিখা হয়। অ্যান্ড নিডস দেওয়া থাকলে এটার আমার প্যাসিভটা কীভাবে হয়? জাস্ট এটার সাথে আমাকে টু বি, তারপর হচ্ছে ভার্ব 3। তো এই স্ট্রাকচারটা আমি একটু মনে রাখবো। যদি কখন আমি এরকম নিডস দিয়ে পাই, ঠিক আছে, নিডসের যদি আমাকে প্যাসিভ করতে বলে, তাহলে আমি নিডস টু রিরাইটের জায়গা হবে নিডস টু বি ভার্ব 3। ঠিক আছে, ভার্ব 3 আমরা একটা স্ট্রাকচার আকারে মনে রাখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমি নিডসের পর আমি প্যাসিভটা করব কিভাবে। প্যাসিভটা অবশ্যই করব হচ্ছে নিডসের পর টু বি ভার্ব 3, যে এটা কি তো কম্পোজিশনটা লিখার প্রয়োজন আছে। ঠিক আছে, কম্পোজিশনটা তো নিজে লিখে না, এটা লিখে তো হয়। তো ওই জিনিসটা আসলে বোঝানো হচ্ছে। ওকে, ডান। এরপরে এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখো তো, তোমরা একটু বলতে পারো কিনা কমেন্ট, আমি জানতে চাই। এটা হইতে পারে তোমাদের জন্য অনেক বেশি নতুন, আমি একটু
একটু হচ্ছে তোমাদেরকে জানতে চাচ্ছি যে এইখানে আনসারটা যা আছে তাই কেন হলো, এটা একটু আমাকে বলো, দেখি কে কে বলতে পারো। আচ্ছা, সো যদি তোমরা আনসারটা এরকম বলে থাকো যে সাবজাংটিভ, সাবজাংটিভ, তাহলে তোমার আনসার হয়েছে। আর এটা প্রুফ করে যে তুমি আসলে ইংলিশের গ্রামার খুব ভালো মতো জানো। ভাইয়া সাবজাংটিভ জিনিসটা কি, সাবজাংটিভ মুড জিনিসটা কি, এত কিছু আমরা আপাতত ডিটেলস না জেনে আমরা এতটুকু মনে রাখবো যে এই যে ধরো আমার একটা সেন্টেন্সে লেখা হয়েছে একটা সাবজেক্ট একটা ভার্ব, তারপর হচ্ছে আমাকে কি করছে একটা অ্যাডজেক্টিভ লিখছে, এরকম কয়েকটা অ্যাডজেক্টিভ আছে যেটা আসলে সাবজাংটিভ নামে আসলে আমরা শিখবো বা পরিচিত হব, যেগুলার পর আমাকে সবসময় যে দ্যাট দ্বারা যে ক্লজটা স্টার্ট হোক না কেন ওই ক্লজের মধ্যে ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। ঠিক আছে ভাইয়া, বুঝি নেই, ওকে আমি ক্লিয়ারলি বলতেছি। সাবজাংটিভ কিছু অ্যাডজেক্টিভ আছে, এই ধরো এখানে আর্জেন্ট, আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে আর্জেন্ট, হ্যাঁ আর্জেন্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, তারপর ধরো নেসেসারি, তারপর ধরো ক্রুশিয়াল, তারপর ধরো রেকমেন্ডেড, সবগুলোই কিন্তু আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, রেকমেন্ডেড এই কটা আমার মনে রাখলে হবে। এইগুলার যদি আমি দেখতে পাই অ্যাডজেক্টিভগুলা, দেন আমাকে এই যে দ্যাটের পর যে ক্লজটা হবে এই ক্লজের যে ভার্বটা হবে এটা সবসময় হচ্ছে যা আছে ওই ফর্মই হবে, মানে এটাকে বেস ফর্ম বলা হয়। এটা ছাড়া আমি চেঞ্জ করবো না। এখন ভাই এটা কেন হয়, কারণ এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে কোনো ইম্পর্টেন্ট আর্জেন্সি, হ্যাঁ এই জিনিসগুলা তুলে ধরার জন্য আসলে আমাকে ভার্বটাকে যেই ফর্ম আছে ওই ফর্মই হচ্ছে রাখা হয়, এটাই হচ্ছে সাবজাংটিভ মুড। ওকে, তো যাই হোক, তো এখানে আমরা স্ট্রাকচারটি ভাবে মনে রাখতে পারি যে আমাকে সবসময় একটা সাবজেক্ট দেন অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর আমাকে এই যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে। হ্যাঁ, কোন অ্যাডজেক্টিভগুলো এই যে এখান থেকে আমরা যে শিখলাম, অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার একটা দ্যাট দেওয়া থাকবে, অ্যান্ড দ্যাটের পরে আমাকে আবার একটা সাবজেক্ট স্টার্ট করা হবে, অ্যান্ড সাবজেক্টের পর আমার ভার্বটা থাকবে, আর এটা সবসময় বেস ফর্মে হবে। এই এতটুকটা আমার মাথায় রাখলে চলবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ভার্বটা হচ্ছে আমার বেস ফর্মে হবে, অ্যান্ড এই জিনিসটা আমি সবসময় মনে রাখবো কি অ্যাডজেক্টিভগুলো দেখার মাধ্যমে। অ্যাডজেক্টিভগুলো আমরা লিখে দিছি এখানে, ইম্পর্টেন্ট কয়েকটা অ্যাডজেক্টিভ, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট, তারপর হচ্ছে তোমাকে দ্যাটের পরে একটা কি দেওয়া থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকবে। অ্যান্ড ভার্বটা অবশ্যই তুমি কি করবা, দ্যাটের পরের ভার্বটাকে অবশ্যই তুমি কি করবা সাবজেক্টিভ হিসেবে মনে রেখে যে ফর্মটা থাকবে মেইন ফর্মটা, ওই মেইন ফর্মটা দিয়ে দিবা। এমন আসতে পারে তোমার কোয়েশ্চেনটা ভুল আসতে পারে, ধরো কয়েকটা ভুল সাবজেক্টিভ দিয়ে রাখছে। ভুল সাবজেক্টিভ বলতে পারে কি বলছে, ধরো এখানে কলস দিয়ে রাখছে, হি এর পর তো আমরা জানি কি হয় ভার্বের সাথে এস বে যুক্ত, তাই না, তো কলস দিয়ে রাখছে, ধরো হি কলস হার, তাহলে এটা কিন্তু আসলে কি হইতো ভুল হইতো। তাহলে এই জিনিসটা তোমার ভুল করা যাবে না। ওকে, আশা করি নতুন কিছু জানতে পারলা। এবারটা তোমাদের কমন কন্ডিশনালের থেকে কোয়েশ্চেন, এটা অনেক বেশি আসে, তো এবারও আসছে। ঠিক আছে, নটর ডেমে 2024-এ ইফ উই হ্যাড নোন আর্লিয়ার উই সেভ হিম। আমরা জানি থার্ড কন্ডিশনাল হলে কি হয়। থার্ড কন্ডিশনাল ভাই কীভাবে বুঝলাম, আচ্ছা আসি একটু রিভাইজ করি। যদি আমি দেখি ইফ যুক্ত আমার ক্লজটার পর সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট আছে, তাহলে ওই ক্ষেত্রে আমি সাবজেক্টের পর কি করব, উইল দিয়ে ভার্ব ওয়ান দিয়ে করব। এরপরে ধরো ইফের পর আমার সাবজেক্টের পর যদি ভার্ব টু থাকে, মানে এটা অক্সিলারি ভার্বও থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, এই জন্য এখানে লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে ওয়্যার। শুধু ওয়্যার থাকলে বা শুধু হ্যাড থাকলে কখনো কিন্তু আমরা শুধু হ্যাড বলছি কি, আমরা কিন্তু অন্য কোনো ভার্ব লিখি নেই। যদি এরকম থাকে যে কোনো ভার্ব টু অথবা শুধু ওয়্যার অথবা হ্যাড থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, দেন এটাকে আমাকে কি করতে হবে, সেকেন্ড কন্ডিশনাল চিন্তা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা আমার কি সেকেন্ড কন্ডিশনাল, রাইট। আমি কিভাবে বুঝতেছি, ভার্ব টু অথবা হ্যাডের পর, তাহলে ওই ক্ষেত্রে আমার সাবজেক্টের পর অবশ্যই হচ্ছে আমাকে কি মনে রাখতে হবে, উড প্লাস হচ্ছে ভার্ব ওয়ান হবে। তাহলে এখন দেখো আমার কোয়েশ্চেনের মধ্যে হ্যাড আসছে, কিন্তু হ্যাডের পর তো আমার আরেকটা ভার্বের ফর্ম আসছে, রাইট। কি আসছে, হ্যাড নোন, মানে ভার্ব থ্রি আসছে। তাহলে এটা আমার তো ফার্স্ট কন্ডিশনালও পড়তেছে না, সেকেন্ড কন্ডিশনালে পড়তেছে না, তাহলে কোন কন্ডিশনালে পড়তেছে, পরবর্তী যে কন্ডিশনাল সেটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। অ্যান্ড থার্ড কন্ডিশনাল ওয়াইজ কি হয়, ইফ প্লাস সাবজেক্ট, এন্ড এখানে শুধু ভার্ব থ্রি না হয় অবশ্যই একটা কি থাকবে, হ্যাড, তারপর হচ্ছে কি থাকবে ভার্ব থ্রি। এটা থাকলে আমরা করব কিভাবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অ্যান্ড অবশ্যই হ্যাভের জন্য একটা কি হবে, ভার্ব
3 এইটা হবে আমার স্ট্রাকচার। এই তিনটা স্ট্রাকচার যদি আমার মাথায় থাকে, স্পেশালি তোমাকে সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনের মাঝখানে পেজটা হচ্ছে বেশি হয়, স্পেশালি সেকেন্ড কন্ডিশনাল দিয়ে, ওই ক্ষেত্রে তোমাকে একটু চোখ কান খোলা রেখে আনসার দিতেই হবে। তাহলে এখানে অবশ্যই আমার আনসারটা থার্ড কন্ডিশন অনুযায়ী উড হ্যাভ তারপর ভার্ব 3 সেভড হবে। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এরপর ইচ অফ দ্যাম বি কম্পিটেন্ট, এই থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই যে ইনডেফিনিট যে তোমার প্রোনাউনটা আছে ইচ, এভরি, ইচ থেকে বেশি আসে। যে ইচ অফ দ্যাম, এখানে আনসারটা কী হবে? দ্যাম দ্বারা আমরা মনে করি প্লুরাল, তাহলে আনসার আমরা দিয়ে দিলাম ইচ অফ দ্যাম আর কম্পিটেন্ট। বাট না, ইচ দ্বারা বোঝায় প্রত্যেকে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। তা প্রত্যেকে, তাদের মধ্যে প্রত্যেকে আলাদা আলাদাভাবে আসলে কি কম্পিটেন্ট। তাহলে প্রত্যেকে কি একজন একজন করে না, তাহলে আমাকে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে আমি বি ভার্ব ইউজ করব ইজ। যেহেতু আমাকে এখানে আর কোনো টাইম ইন্ডিকেটর ওয়ার্ড নাই, বলে নাই যে লাস্ট ইয়ার বা লাস্ট ডে, এরকম হইলে আমি অবশ্যই হচ্ছে এটা ইজ না লিখে কী লিখতাম? ওয়াজ। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতেই হবে। তারপরে হি কল্ড মি, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছে, হি কল্ড মি ড্যাশ দ্য রেসিপিয়েন্টস রুম অফ মিস্টার কামালস। আচ্ছা, এখন যে কল্ড মি আসছে, রাইট, অ্যান্ড কোথাও হচ্ছে ডাকা হয়েছে, তো এই হিসেবে আমি কল্ড টু, এটা হচ্ছে আমি জাস্ট মনে রাখবো। তো এটা নিয়ে আসলে আমি বেশি কিছু বলবো না, যেহেতু হচ্ছে আমার আনসারটা কি হচ্ছে আমরা জানি। আমরা বলছিলাম যে মুখস্থ নির্ভর পড়াগুলো, এখানে আমাদের ব্যাখ্যার ওরকম কিছু নাই। এরপর একটা সেম আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, মিট উইথ মি ড্যাশ রিসেপশন রুম। এখন এটা কিন্তু আগেরটাও রিসেপশন রুম ছিল, বাট এবার কিন্তু মিট আছে ভার্ব, এটা কিন্তু কল না। তাহলে কোথায় দেখা করতে হবে? আমাকে বলছে রিসেপশন রুমের মধ্যে দেখা করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা হবে ইন। যেটা কিন্তু পার্থক্য, কল থাকলে আমি টু ইউজ করতাম আর অন্যটা থাকলে আমি ইন। আচ্ছা, এবার দ্য বয় উইথ দ্য ডগ ইজ মাই ফ্রেন্ড, হেয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ, অথবা এখানে জানতে চাইছে আন্ডারলাইন পার্টটা কি। তো আন্ডারলাইন পার্টটা আসলে এখানে কালো দাগে মিশে গেছে, যাই হোক এখানে আন্ডারলাইন হবে উইথ দ্য ডগ। তো উইথ দ্য ডগটা আসলে কি, এটা জানতে চাইছি, এটা একটা কি। তা আমরা এখানে একটা নতুন জিনিস আজকে জানতে চাচ্ছি, অনেকেই সম্ভবত, যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ফ্রেজ বলতে কি এর আগে বুঝি, ফ্রেজ বলতে আর কিছুই না, আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। ফ্রেজ বলতে বোঝায় কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যান্ড যেখানে অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু নাউন থাকবে, প্রিপোজিশন থাকবে, এরকম হচ্ছে মিলে থাকে। যেমন এখানেও দেখতে পাচ্ছি উইথ দ্য ডগ, ডগ হচ্ছে নাউন, দা আমরা জানি তোমার কি আর্টিকেল, উইথ হচ্ছে প্রিপোজিশন। তো এই গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডটা আমার মেইন সেন্টেন্সের কোথায় বসতেছে ওইটার উপর ডিপেন্ড করে ওই ফ্রেজের এক একটা নাম হয়। বা আমরা ওইভাবেও বলতে পারি যে ওই যে বসতেছে, ওই বসে আসলে ও কাকে মডিফাই করতেছে। আচ্ছা, মডিফাই তোমরা জানো না, কি একটা অবস্থা। যদি মডিফায়ারটা শিখতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের RMH যে চ্যানেল আছে, RMH চ্যানেলের মধ্যে আমার মডিফায়ার্সের যে ক্লাসটা, এই ক্লাসটা অবশ্যই করে যেতে পারো, তোমাদের জন্য হেল্পফুল হবে, অ্যাডমিশন টেস্টের মধ্যে হেল্পফুল হবে। মডিফায়ার্স অনেক রকমের হয়, এখানে অবশ্যই এরকম ডিটেল আলোচনা করা পসিবল হচ্ছে না, যেহেতু আমরা একটা সিঙ্গেল কোয়েশ্চেন হিসেবে পাচ্ছি। বাট তুমি যদি মডিফায়ার্সটা শিখে ফেলো, যেটা তোমাকে অবশ্যই এইচএসিতে তো একটা আগে থেকেই মানে বুস্ট দিবে, বাট এইচএসি নলেজটা নিয়ে যদি তুমি অ্যাডমিশনে বসতে পারো, কলেজ অ্যাডমিশন টেস্টে, এটা তোমাকে অনেক ভালো রকমের একটা লেভারেজ দিবে। সো যদি হাতের সময় থাকে, খুব বেশি বড় ক্লাস না, তোমরা অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে পারো। এটা করলে হবে কি, তোমার জন্য ইংরেজি বোঝাটা একটু সহজ হয়ে যাবে। ওকে, তা আমরা কথায় ফিরে আসি। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা আমরা হচ্ছে জানলাম, ঠিক আছে ভাইয়া, গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য ডগ। এখন যেটা বলতেছি যে এই গ্রুপ অফ ওয়ার্ডটা কোথায় বসছে বা কাকে আসলে মডিফাই করতেছে। মডিফাই বলতে কি বোঝায় একটু সংক্ষেপে যদি বলি, যে কাকে আসলে বুঝাচ্ছে, কাকে অর্থটা আরও নির্দিষ্ট করতেছে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো, বলো তো, দ্য বয়, আমি যদি এখানে এই ফ্রেজটাকে বাদ দিয়ে লিখতাম তাহলে কি হতো? দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। এখন কোন ছেলেটা? দ্য বয়, ওই ছেলেটা, কোন ছেলেটা? কুকুরের সাথের। তাহলে এই যে কুকুরের সাথের ছেলেটা, আমরা যখন বাংলায় পড়ি তখন কি পড়ি? কুকুরের সাথের ছেলেটা আমার ফ্রেন্ড। তাহলে এই যে কুকুরের সাথে, এই ওয়ার্ডটাই হচ্ছে কি, এই গ্রুপ অফ ওয়ার্ডটাই আসলে কি আমার ফ্রেজ। তাহলে দেখো তো, এই যে উইথ দ্য ডগ, এটাকে আলটিমেটলি আমার কোন ছেলেটা, এই ছেলেটাকে আসলে কি করতেছে? মডিফাই করতেছে না, বোঝাচ্ছে না? বোঝাচ্ছে, মনে রাখো, বোঝাচ্ছে না। তাহলে যখন এই গ্রুপ অফ ওয়ার্ডস কি করবে, গ্রুপ অফ ওয়ার্ডস আমার নাউনকে নির্দিষ্ট করবে বা নাউনকে বোঝাবে, যে কোন নাউনটার বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, তখন ওই ফ্রেজটা অবশ্যই কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ আমাদের ইংলিশে একমাত্র অ্যাডজেক্টিভই আছে যে হচ্ছে সবসময় নাউনকে কী করে?
মডিফাই করে বা সুনির্দিষ্ট করে বা বোঝায়, তাহলে এখানে আনসারটা আমার জন্য কিন্তু বোঝাটা সহজ হয়ে গেল। ঠিক আছে, যদি না বুঝে থাকো একটু রিওয়াইন্ড করে একটু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। দেন Zahir Raihan's great documentary on Pakistani atrocities, Stop Genocide, helped create an optimistic view on liberation war. জহির রায়হানের যে আমাদের ডকুমেন্টারি ছিল, প্রামাণ্যচিত্র অন পাকিস্তান অ্যাট্রোসাইটিস, যে আমাদের পাকিস্তানি মানুষেরা মানে আমাদের যে উপর অনেক অত্যাচার নিপীড়ন করছে, অ্যাট্রোসাইটিস, যেটা নাম দিয়েছিলেন স্টপ জেনোসাইড। অবশ্যই তোমরা এটা পড়েছো, অনেক ফেমাস, অ্যান্ড তোমাদের অনেকের পরীক্ষা হচ্ছে আসছে এটা। আচ্ছা যাই হোক, এটা হেল্প করছে ক্রিয়েট অ্যান অপটিমিস্টিক ভিউ, একটা আশাবাদী মানে চিন্তাধারার কিসের উপরে, অন লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে। যে আমরা তো আসলে দেখতেছি আমাদের মানুষ মারা ফেলতেছে, স্বাভাবিকভাবে আমাদের ডিপ্রেশন বা হচ্ছে নেগেটিভ ইমোশন কাজ করবে যে না হবে না মনে হয় দেশ স্বাধীন। কিন্তু ওনার এই ডকুমেন্টারিটা প্রকাশ পাওয়ার পর আসলে জিনিসটা ভিন্নতা লুপ আপ করে। এখন তোমাকে কোয়েশ্চেন করছে যে হেয়ার ক্রিয়েট ইজ অ্যান, ক্রিয়েটটা কি আসলে, অনেকে দেখা বলতে পারবো শুধু ভার্ব, বাট না। দেখো এখানে আমার মেইন ভার্ব হচ্ছে হেল্পড, কারণ এটা চেঞ্জ হয়েছে, আমরা জানি ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়। জহির রায়হানস গ্রেট ডকুমেন্টারি অন অ্যাট্রোসাইটিস, স্টপ জেনোসাইড, আমার মেইন ভার্ব কিন্তু আর কি, এখানে আমার সাবজেক্ট হচ্ছে কি স্টপ জেনোসাইড। ঠিক আছে, বা আমি বলতে পারি পুরোটা আমার সাবজেক্ট কোনটা, জহির রায়হানস গ্রেট ডকুমেন্টারি, যেটাই তুমি সাবজেক্ট ধরো না কেন, এই মেইন ভার্বটা কিন্তু এটার সাথে রিলেটেড। স্টপ জেনোসাইড হেল্পড, কি করছে, হেল্পড ক্রিয়েট। দেখো দুইটা ভার্ব একসাথে বসছে না, কিন্তু আমরা তো শিখছি একটা ভার্বের মধ্যে কি থাকবে, মেইন ভার্ব একটাই থাকবে জেনারেলি। হ্যাঁ, তখন এই যে ভার্বগুলো আছে হেল্প, এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। কি বলা হয়, কজেটিভ ভার্ব। দেখো পজিটিভ ভার্ব থেকে তোমাদের কোয়েশ্চেন এসে পড়ে, পজিটিভ ভার্ব কিন্তু আরও কয়েকটা আছে, তোমরা অবশ্যই এটা হচ্ছে শিখে রাখবা। ঠিক আছে, একটু কষ্ট করে হচ্ছে শিখবা, আশা করি অনেকে জানো, জাস্ট রিভিশন দিবা যে পজিটিভ ভার্ব। আর আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যদি রাইট ফর্ম ভার্বটা একটু ভালো মতো শিখার ইচ্ছা থাকে যার যার, তোমরা অবশ্যই হচ্ছে আমাদের রেদওয়ান্স মেথড যে অ্যাপটা আছে, অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে দেখবা যে অবশ্যই আমাদের তোমাদের এসএসসি 26-এ তোমার যে কোর্সটা ছিল, বা অবশ্যই তোমাদের তো যারা যারা আমাদের এফআরপিবিতে স্টুডেন্টই ছিল, তারা সরাসরি হচ্ছে ক্লাসটা করার সৌভাগ্য লাভ করছিলা। তো ওখানে তোমরা অবশ্যই এখানে আমার রাইট ফর্ম ভার্বের লেকচারটা পাওয়া যাবা, একটু বড় লেকচার, কিন্তু এটা করলে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে সব 360 একটা ধারণা চলে আসবে। আচ্ছা যাই হোক, হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হেল্পের পর সবসময় আমার যে কোনো একটা ভার্ব যদি আমি ইউজ করি, এটা আমি মেইন ফর্মে লিখতে পারি বা বেস ফর্মে লিখতে পারি বা পেয়ার ইনফিনিটিভ লিখতে পারি। তো এটাখানে আমাকে আর টু দিয়ে লেখা লাগে না। ঠিক আছে, যে আমি এখানে লিখি নাই হেল্প টু ক্রিয়েট, আমি লিখছি কি হেল্প ক্রিয়েট, অ্যান্ড হেল্পেরটাই বেশি আসে তোমাদের পরীক্ষার মধ্যে। তো যদি কখন এরকম আসে হেল্পের পর বা হেল্পের পর অন্য একটা ভার্ব দিয়ে রাখছে একদম মেইন বেস ফর্মে, তখন এটাকে আমার আনসার বলতে হবে কি বেয়ার ইনফিনিটিভ। কেন ভাই এটার নাম বেয়ার ইনফিনিটিভ হইলো, কারণ এখানে কোনো টু নাই। যদি আমার এখানে টু ক্রিয়েট লেখা থাকতো তাহলে শুধু ইনফিনিটিভ হইতো, যেহেতু টু ছাড়া হচ্ছে আমার ইনফিনিটিভ, এই জন্য এটাকে বলা হয় কি বেয়ার ইনফিনিটিভ। তুমি যদি এখানে আনসারটা বেয়ার ইনফিনিটিভ লেখো, ইউ আর গুড টু গো, তুমি মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা দেন ব্রেকফাস্ট ইজ আ ড্যাশ, এটাকে বলা হয় ক্লোজ কম্পাউন্ড। ঠিক আছে, ক্লোজ কম্পাউন্ড, যে ব্রেকফাস্ট দুইটা ওয়ার্ড একসাথে হচ্ছে মিলে হয়েছে। ওকে, দেন আই ওয়াজ কল্ড, আবারও এটা আমরা আগেও পেয়েছি, কল্ড এর পর কী হবে, কল্ড টু ডিনস অফিস। দেন আমার আনসার এটাও হয়ে গেল। দেন মামুন অ্যান্ড আই হ্যাভ বিন ইনভাইটেড টু আ পার্টি, তাহলে এখানে প্যাসিভ হয়েছে যে আমাকে আর মামুনকে ইনভাইট করা হয়েছে একটা পার্টিতে। ড্যাশ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ব্রাদার, এখন এখানে কিন্তু কানেক্টরস থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, কানেক্টরস পারার জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে। ঠিক আছে, কনজাংশনের বিষয়টা জানতে হবে, দেন প্রিপোজিশনও মাঝে মাঝে কাজে লেগে যায়। যাই হোক, ওকে, তো ড্যাশ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ব্রাদার, এখন তোমাকে একজন দাওয়াত দিছে কিন্তু বলতেছে তোমার ভাইয়ের খেয়াল রাখতে হবে, তাহলে অবশ্যই এই দুইটা সেন্টেন্সের মাঝে কি আছে, একটা বিপরীত ভাব আছে, রাইট? অ্যান্ড বিপরীত ভাব থাকলে আমরা কি করি, এই সময় কানেক্টরসের মধ্যে বাট বসাই বা কন্ট্রাস্ট, এটাকে বলা হয়। কন্ট্রাস্ট যেহেতু আসছে মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, ওই ক্ষেত্রে আমি অবশ্যই কী করি আনসার বাট। এটা কমন সেন্সের থেকে তোমরা আনসার রাইট আনসার দিতে পারবো আমার মনে হচ্ছে। যাই হোক, গুড লাক। এরপরেরটা চলে আসি, আই হ্যাভ টু লিভ দ্য স্টেশন ড্যাশ, এখন এটার আনসার অনেকে আমরা অ্যাট লিখি, রাইট? হ্যাঁ, অ্যাট লিখলেও আসলে আনসার ঠিক আছে, বাট তুমি যখন একটা সময়ের মধ্যে বলো যে তুমি চলে যাবা, যে আই হ্যাভ টু লিভ, লিভ মানে স্টেশনটা লিভ করা হয় কয়টায়, একটা সময়ের মধ্যে তুমি লিভ করো। তো এই যে সময়ের মধ্যে, এটা বুঝাতে সবসময় হচ্ছে বাই দিয়ে হচ্ছে আমার টাইমটা লেখা হয়। ঠিক আছে, ধরো আমি বললাম আমি রাতের মধ্যে চলে যাবো, তাহলে আমি কি বাই নাইট, বাই টু নাইট। ঠিক আছে, এরকম লিখতে পারি। তো আমরা কি করব,
আমরা এতটুকু মনে রাখবো যে আমি যদি কোনো সময়ের মধ্যে বুঝাই যে এতটুকু সময়ের মধ্যে হচ্ছে আমি কাজ করব, সেই সময়টা কত, ধরো 8টা বাজার আগে আমি চলে যাব, বা ধরো আমি এই যে রাত্রের ধরো 12টা বাজার আগে ক্লাসটা শেষ করব, তাহলে আমি আনসারটা কি লিখবো, বাই 12 AM। বুঝতে পারছি যে কয়টা বাজার মধ্যে তুমি কাজটা করবে, এটা বুঝাইতে তোমাকে সবসময় প্রিপোজিশন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, বাই। ওকে, তাহলে প্রিপোজিশনের নলেজ কিন্তু আমাদের লাগতেছে অ্যাডমিশন টেস্টের মধ্যে। দেন দ্য গ্রে বিয়ার্ড পুলার স্টপড দ্য রিক্সা, আন্ডারলাইন ফ্রেজ ইজ এ। আচ্ছা, আন্ডার ফ্রেজ ইজ এ স্টপ দ্য রিক্সা আছে, এখানে আন্ডারলাইন ছিল এটার উপরে, দ্য গ্রে বিয়ার্ড পুলার স্টপ দ্য রিক্সা। আচ্ছা, তাহলে এখানে আন্ডারলাইন ছিল দ্য গ্রে বিয়ার্ড পুলারের উপর। তো পুলার বলতে যে হচ্ছে টানে তাকে বোঝায়, তাহলে সে একজন নাউন, কারণ একজন নাম, অ্যান্ড নামের আগে দিছি কি গ্রে বিয়ার্ড, ঠিক আছে, মানে যার হচ্ছে কি ছিল, ধূসর দাড়ি ছিল, সেই আসলে রিক্সাটাকে কি করছে, থামাইছে। এখন আমরা কিন্তু শিখেছি ফ্রেজ আমরা কিভাবে বের করব, আমরা দেখব হচ্ছে এটা কার আগে পরে বসছে ভাবে, হ্যাঁ, কিন্তু যে গ্রে বিয়ার্ড পুলার এই পুরাটাই আসলে একটা কি হিসেবে কাজ করতেছে দেখো তো, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে না। তো যখন একটা পুরা ফ্রেজই হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করবে, তো আমরা একটু ক্লিয়ারলি নোট নিয়ে নিব, যখন আমার পুরা গ্রুপ অফ ওয়ার্ডসটা আমার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে অথবা কি অবজেক্ট হিসেবে কাজ করবে, তখন আমি ওটা অবশ্যই কি বলবো, নাউন ফ্রেজ, কারণ নাউনই একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হয় মোস্ট কেসেস। আরেকটা টোটকা আছে, দেখো তো এখানে একটা ওয়ার্ড কি দা আছে না, আর্টিকেল, আর্টিকেল একমাত্র কার আগে বসে, নাউন ফ্রেজের আগে বসে, রাইট? তোমাকে কোয়েশ্চেনে বলেই দিছে এটা কোন ধরনের ফ্রেজ, তাহলে আনসারটা তোমার জন্য করা ইজি। এখানে আনসার কি হবে, নাউন ফ্রেজ, কারণ একমাত্র নাউন ফ্রেজের আগেই তোমার কি হয়, আর্টিকেল হয়। ওকে, ডান। তারপরটা আসো, ট্রানজিটিভ ভার্ব নিডস অ্যান্ড ড্যাশ টু কমপ্লিট দ্য অ্যাকশন। দেখো এটাও কিন্তু তোমার সংজ্ঞা থেকে আসছে, ডেফিনেশন থেকে আসছে। ট্রানজিটিভ ভার্বের মধ্যে কি লাগে, আমরা জানি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের মধ্যে একটা অবজেক্ট লাগে, ঠিক আছে? অবজেক্ট ছাড়া এই ভার্ব হচ্ছে কাজ করতে পারে না, মানে আমার সেন্টেন্সের মধ্যে অবজেক্ট লাগবেই ওই ভার্বগুলো যদি আমি ইউজ করতে চাই। এমন কি কি ভার্ব আছে, দুই একটা হচ্ছে কমেন্টে লেখা হতো, আমি একটা তোমার জন্য লেখা দিই, রেইজ। হ্যাঁ, রেজ মানে তোলা। তুমি দেখো রেজ ভার্বটাকে তুমি যদি তোমার সেন্টেন্সে ইউজ করতে চাও, অবশ্যই রেজের পরে তোমাকে কি তুমি রেজ করতে চাচ্ছ ওই অবজেক্টটা তোমাকে অবশ্যই লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কখনোই কোনো সেন্টেন্স বানাইতে পারবে না। তাহলে এখানে আনসারটা হবে অবজেক্ট লাগে, ঠিক আছে? দেন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ভার্ব অর নাউন দ্যাট ইজ ইউজ অ্যাজ ড্যাশ ইন আ সেন্টেন্স। আচ্ছা, এখন এটা খুবই একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল। ফ্রেজ কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচে হচ্ছে ইউজ হতে পারে, যেমন আমরা একটু আগে দেখলাম নাউন ফ্রেজ, তারপর এর আগেও দেখলাম কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আছে। তাহলে দেখো ভিন্ন ভিন্ন হচ্ছে কি পার্টস অফ স্পিচ হচ্ছে না, তাহলে এখানে আনসারটা আমার হবে স্পেসিফিক কোনো একটা পার্টস অফ স্পিচের হয়ে হচ্ছে কাজ করে কি আমার এই গ্রুপ অফ ওয়ার্ডগুলো বা গ্রুপ অফ ভার্বগুলো বা গ্রুপ অফ নাউনগুলো, যেটাকে আমরা ফ্রেজ বলতেছি। আচ্ছা, 22 নাম্বার, দ্য সাউন্ড ডাইড ড্যাশ ইন দ্য ডিস্টেন্স। এখানে আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ডাই অ্যাওয়ে। ডাইড অ্যাওয়ে মানে হচ্ছে ক্ষীণ হয়ে যাওয়া, যে এই ডিস্টেন্সে আসতে আসতে হচ্ছে কী হয়ে গেছে, আস্তে আস্তে এই ডিস্টেন্সে আসতে আসতেই সাউন্ডটা হচ্ছে ক্ষীণ হয়ে গেছে। ক্ষীণ মানে তো আশা করি জানো কমে আসা, তা ডাই অ্যাওয়ে মানে হচ্ছে কমে আসা। তারপর আই স হিম গো টু দ্য গার্ডেন চেঞ্জ দ্য ভয়েস। এটা একটা ট্রিকি হচ্ছে ভয়েস, এক্ষেত্রে আমরা বাই দিয়ে পরে কী লিখবো এটা লিখতে গিয়ে হচ্ছে প্যারা খাই, বাট তোমাদের এটা মনে রাখতে হবে অনেক সময় প্যাসিভের মধ্যে জাস্ট আমার অবজেক্টটাকে সাবজেক্ট বানায় তারপর অক্সিলারি ভার্ব, ভার্ব 3 লিখে দিলেই আসলে বাকি পার্টের সাথে কাজ হয়ে যায়। যেমন এখানে এটা করা হয়েছে, খেয়াল করো, আই আমার সাবজেক্ট ছিল অ্যান্ড হি ছিল আমার অবজেক্ট। তা আমরা জানি অবজেক্টটাকে আমার সাবজেক্ট করা লাগে প্যাসিভ করার ক্ষেত্রে, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্মটা কি হি। ওকে, স যেহেতু আছে অ্যান্ড তুমি অক্সিলারি ভার্ব ইউজ করবা, হি এর জন্য তুমি অক্সিলারি ভার্ব কোনটা ইউজ করতে পারো, ওয়াজ। ডান, ওয়াজ ইউজ করলা অ্যান্ড ভার্ব 3 স কি হয়ে যাবে, সিন, তাহলে হি ওয়াজ সিন। এতটুকু কিন্তু আমার প্যাসিভ হয়ে গেছে। এরপরে তোমার মাথায় সবচেয়ে বড় প্যারাটা হচ্ছে এই যে ভাই আমি যে আইটারে সরাইছি, বাই মিটা আমি কই লিখবো, এখানে বাই মিটা না লিখে আমরা জাস্ট কি করব, বাকি যা আছে ওটা আমি অ্যাড করে দিব। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে তাকে তো আসলে তুমি যেতে দেখছো, তাই না? এই জন্য তুমি একটা প্রিপোজিশন টু অবশ্যই অ্যাড করে দিবা। তাহলে আনসারটা হবে হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন। এখন ধরো অন্য একটা কিছু ছিল যে আই স হিম ফাইট উইথ দ্য কি দেবো সেলসম্যান, এটাদের একটা সেলসম্যানের সাথে মারামারি করতে দেখছো, তাহলে আনসার কি হবে, হি ওয়াজ সিন টু ফাইট উইথ দ্য সেলসম্যান। এখন বলা দরকার নেই যে বাই মি, কারণ এটা তারা অলরেডি বোঝায় কি যে কারো দ্বারা এটা দেখা হয়েছে বা কারো দ্বারা করা হয়েছে। এখানে আনসারটা এইভাবে আমরা একটু মনে রাখা ট্রাই করব।
দেন মাই ফাদার উড রাদার দ্যাট আই অ্যাডমিটেড সরি আই অ্যাডমিট টু আ ডিফারেন্ট ইউনিভার্সিটি। আচ্ছা, এটা সবসময় আমরা মনে রাখবো যে উড রাদারতে যদি কখনো এরকম দ্যাট দিয়ে আসে, সাবজেক্ট ওই যে আমরা পড়ছি না সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ অ্যান্টারিভাবে পড়বে। তো এখানে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে যে মেইন ভার্বটা আর কি, আমার যে ভার্বটা থাকবে ওইটা তো মেইন ভার্ব ইউজ করতে হবে। যেমন বি এর কিন্তু অনেকগুলো ফর্ম আছে, ইজ, আর, ওয়্যার, কিন্তু বি এর মেইন ফর্মটা কি বি। এখন বলতে পারো ভাই এখানে তো অ্যাডমিটেড করছে, তোমাকে বুঝতে হবে এখানে প্যাসিভ করছে, সাবজেক্টিভ আবার প্যাসিভ করছে উড রাদার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাকে একটু কনফিউশনের জায়গা থেকে আমি যদি বাঁচাতে চাই, তুমি জাস্ট মনে রাখবা যে যদি কখনো প্যাসিভ করা লাগে সবসময় সাবজেক্টিভের ক্ষেত্রে, তুমি বি এর পর সবসময় কি করবা, একটা ভার্ব থ্রি তোমাকে লিখতে হবে, নাহলে ভার্ব থ্রি ছাড়া তো আসলে প্যাসিভ হয় না। এখানে এই কাজটাই হয়েছে দেখো বি অ্যাডমিটেড। কেন ভাইয়া এটা করলেন, কারণ ইউনিভার্সিটিতে আসলে তোমাকে ভর্তি করানো হবে, হ্যাঁ, তুমি নিজেই ভর্তি করতেছো না। আর তুমি যদি এটা লিখতা তাহলে অবশ্যই এখানে সেন্টেন্সটা এরকম থাকতো যে তুমি নিজে যদি ভর্তি হইতা, থাকতো দ্যাট আই অ্যাডমিট মাই সেলফ টু আ ডিফারেন্ট ইউনিভার্সিটি। ঠিক আছে, বাট যেহেতু এখন তোমার ফাদারই আসলে এই কাজটা করছেন, যে মাই ফাদার উড রাদার দ্যাট, মানে বাবাই হচ্ছে আমাকে কি করছে, ভর্তি করালেন, জিনিসটা এরকম হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো যে আমাকে কি করতে হবে সবসময়, যে আমাকে যদি প্যাসিভ বানাইতে হয় সাবজেক্টিভ ক্ষেত্রে, আমি সবসময় মেইন ভার্বের কনসেপ্টটা কিন্তু আমার ঠিকই আছে, ইজ ওয়াজ ওয়্যার এরকম কোনো কিছু আমি ইউজ করতে পারি না, আমি ইউজ করবো বি, অ্যান্ড বি এর পর অবশ্যই আমি কি ইউজ করতে পারবো বা করতে হবে ভার্ব থ্রি যদি প্যাসিভ করতে চাই। ওকে, ডান। এরপর একটা, আসিফ হাসান ড্যাশ আ টিচার ইন হিজ ইনস্টিটিউশন সিন্স ড্যাশ। মনে রাখবা কখনো যদি সিন্সের পর কোনো টাইম দেওয়া থাকে, এটা কোনো মান্থ হইতে পারে, ডে হইতে পারে, কোনো স্পেসিফিক টাইম হইতে পারে, ধরো সিন্স 9 AM এরকম যদি হয়, মানে সিন্সের পর যদি কোনো একটা আমার টাইম ওয়ার্ড থাকে, আমাকে বুঝতে হবে এখানে অবশ্যই আনসারটা আমার কি হবে, কোন টেন্স হবে এখানে আনসারটা, পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। বাট এখন যেহেতু এটা প্রেজেন্টের বিষয় আছে, ঠিক আছে, তাহলে আমি এখন প্রেজেন্ট কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয় আছে, যে এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও করতে পারবো, আবার প্রেজেন্ট পারফেক্টও করতে পারবো। ভাইয়া কেন, কারণ হ্যাঁ দুইটাই অ্যাকসেপ্টেড, যে সে এতদিন ধরে মানে ওই টাইম থেকে হচ্ছে শিক্ষক হয়ে আছেন এই ইনস্টিটিউশনের মধ্যে, বা হয়ে আসছেন, দুইটাই আসলে রাইট আনসার। তো এই ক্ষেত্রে তুমি মনে রাখবা যদি কখনো সিন্স দিয়ে আমার কোনো একটা টাইম দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমি আনসারটা কী লেখার ট্রাই করব, আমার প্রেজেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্টই দেওয়া থাকে, যে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড আশা করি তোমরা জানো যে কোন টেন্সের মধ্যে কী করা লাগবে, জাস্ট কারণ নটরডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফে পড়তে যাচ্ছ, ওই যে বলছিলাম টপ 20 ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো তোমরা এগুলো জান, মানে এটা তো হইতে পারে না কোন টেন্সের কি। যাই হোক, তো প্যাস লাগে যেটা যে আসিফ হাসান কি আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবশ্যই আমি হ্যাভ বিন লিখতে পারবো না, আমাকে কী করতে হবে, প্রেজেন্ট হিসেবে হ্যাজ বিন লিখতে হবে, যেহেতু থার্ড পারসন তাহলে হ্যাজ অ্যান্ড বিন। যে সেই একজন টিচার হয়ে আসতেছে ইনস্টিটিউশনে কত সাল থেকে, 1995 সাল থেকে, তার আনসারটা হচ্ছে হ্যাজ বিন, এই জন্যই রাইট হইল। এরপর আই টু লিভ ঢাকা টুমোরো। আচ্ছা, এখানে তোমাকে রাইট ফর ভার্বের নলেজ লাগতেছে, যেহেতু টুমোরো একটা মডিফায়ার দেওয়া আছে বা টাইম ওয়ার্ড দেওয়া আছে, তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই আনসার দুইটা অ্যাকসেপ্টেড হবে। একটা হচ্ছে উইল লিভ, যেটা খুবই সহজ, অথবা তুমি অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে যে কোনো একটা কাজ করতে যাচ্ছ এটা বুঝাতে তুমি কি লেখো, এটা লিখো তুমি কি করো, ফিউচারিস্টিক তুমি ইঙ্গিত দাও। হ্যাঁ, তাহলে আই এম লিভিং ঢাকা টুমোরো, আই এম লিভিং ঢাকা টুমোরো, যে আমি গতকাল ঢাকা ছাড়ছি, মানে তুমি এখন ছাড়ো নাই বা ছাড়ছি, তাহলে এটাও কিন্তু তোমার আনসার রাইট। আর তুমি যদি বলো আমি ঢাকা ছাড়বো, উইল লিভ, এটাও তোমার আনসার রাইট। তো হ্যাঁ ভাই, অনেক সময় এরকম মাল্টিপল আনসারও হচ্ছে গ্রান্টেড হয়। তারপরে দ্য পুলিশ কট দ্য ক্রিমিনাল, হেয়ার ডিটারমাইন দ্য পার্টস অফ স্পিচ অফ ক্রিমিনাল। আমাদের জন্য এটা আনসার বের করা খুব সহজ, তুমি জাস্ট খেয়াল করবা, এই যে আর্টিকেল আছে, আর্টিকেল দায়ের পর হচ্ছে ওয়ার্ড আসছে, রাইট। তো ক্রিমিনাল হচ্ছে আমার কি, নাউন। অনেক সময় তোমরা সাফিক্স ইউজ করতে গিয়ে করছো কি, কোনো শব্দের লাস্টে এল থাকলে ওটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওভাবে মুখস্থ বিদ্যা দিয়ে শুধু হবে না, আমাদেরকে জানতে হবে ওয়ার্ড কোথায় বসে, নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, তারপর তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, এই পজিশনসগুলো আমাদের জানতে হবে। অ্যান্ড যারা যারা হচ্ছে আমার এফআরপিবিতে দেখা গেছে যে এসএসসির সময় ক্লাস করছো, আমরা কিন্তু তখন এটা খুব ভালো মতোই শিখেছিলাম। ওকে, আর যারা মডিফায়ার্সের ক্লাসটা করবা তাদেরও অনেকটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো হ্যাঁ, ডু ওয়াচ ইট।
গো অ্যান্ড ডু ওয়াচ ইট, সার্চ করো অবশ্যই যে মডিফায়ার্স RMH হামজা স্যার বা হামজা তোমরা পেয়ে যাবা। ওকে, স্বচ্ছ ধারণা থাকা খুব জরুরি। যদি সহজভাবে শিখা যায়, না আমি কমপ্লেক্স করে কেন শিখবো? আমার যদি গ্রামার আমি মজা করে শিখতে পারি, আমি যদি সহজভাবে শিখতে পারি একটা জিনিস কঠিনভাবে না শিখে, আমার যদি মনে থাকে মাথায়, হোয়াটস দ্য রং? কোনো রং নাই। ওকে, এক্সাম ভালো হওয়া আমাদের পারফর্ম করাটা দরকার, তাই তো? আচ্ছা, দ্য পুলিশ কট দ্য ক্রিমিনাল, তাহলে আমি বুঝতে পারলাম এখানে কি দ্য আর্টিকেলটার পর আমার ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা অবশ্যই আমার কি হবে? নাউন হবে, কারণ নাউনের বাদে অন্য কোনো ওয়ার্ডের আগে জেনারেলি কখনো আর্টিকেল দা বসে না। তাহলে এখানে আনসার আমার হয়ে গেল নাউন। এরপরটা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাট কি? অবশ্যই কনজাংশন, কনজাংশন ছাড়া তো অ্যান্ড বাট তোমরা তো পড়ছোই তাই না? ফ্যান বয়েস এটাও তো পড়েছ। হ্যাঁ আচ্ছা, এটা একটা টাফ কোয়েশ্চেন, এটা অনেকেই হতে পারে পারবো না, বাট আমরা একটু আজকে শিখবো। উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন এমন শব্দকে কি বলে? এটাকে বলা হয় কি? হোমোফোন। কি বলা হয়? হোমোফোন। হোমো বলতে সমান আর কি সেম বোঝায়, আর ফোন বলতে বোঝায় সাউন্ড। তাহলে একই উচ্চারণ বা সাউন্ড কিন্তু অর্থ ভিন্ন, এই ধরনের আসলে শব্দকে কি বলা হয়? হোমোফোনস। আচ্ছা দেখো তো এরকম কি কি ওয়ার্ডস আছে, একটু মনে করো তো আর কমেন্টে জানাও যে ভাই এটা তো আসলে একই সাউন্ড দিচ্ছে বাট অর্থ কিন্তু ভাইয়া ভিন্ন হচ্ছে। ওকে, এরপর একটা লুক ইটস জেরি আই নট সি হার ফর এইজেস, এই যে দিছে একটা তোমাকে টাইম ফ্রেজ ফর এইজেস, এত বছর ধরে। এই এত বছর ধরে এটা কি সিন্সের মতোই কাজ করতেছে না? একটা পার্টিকুলার তোমার টাইম পিরিয়ড ধরে তুমি আসলে তাকে কি করো নাই? দেখো নাই। তো আমরা কিন্তু এটা শিখেছি, যখন একটা পার্টিকুলার টাইম পিরিয়ড বা ডিউরেশন ধরে একটা কাজ হয়, তখন আমাকে একটু আগে শিখলাম যে সিন্স কি 1995, মানে এত দিন আগে থেকে চিন্তা করে তুমি এখন 26 সাল পর্যন্ত চিন্তা করো, হ্যাঁ, যে ভাই কত বছর সে চাকরি করছে, মানে এই যে একটা টাইম পিরিয়ড ধরে। তো টাইম পিরিয়ড ধরে যখন কোনো কাজ করা বোঝায়, ওই ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে যেহেতু প্যাসিভ করতেছি, আমার জন্য বেটার হয় আমি কি করি? প্রেজেন্ট পারফেক্ট করি। সরি প্যাসিভ করতেছি না, সরি সরি ফর মাই মিস্টেকস। যাই হোক, সো এখানে আমি কি করতেছি? প্যাসিভ করতেছি না। আই নট সি হার, এই হারটা আমি খেয়াল করিনি। যাই হোক, আই নট সি হার ফর এইজেস, এত বছর ধরে আমি তাকে আসলে দেখি নাই। তো টাইম পিরিয়ডটা বোঝাচ্ছে, তাহলে আমি কি করতেছি? প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতেছি। এখন দেখো নট দিয়ে তোমাকে বুঝাচ্ছে, অবশ্যই আনসারটা নেগেটিভ হইতে হবে। তাহলে তুমি কি করবা? আই হ্যাভ নট সিন অথবা আই হ্যাভেন্ট সিন। ওকে, বোথ আর কারেক্ট। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, যাই হোক, তো তোমাকে যেই একটু আগে আমরা যে রুলটা শিখলাম যে কখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে একটা ডিউরেশন বোঝাইলে, ওই জিনিসটাই দেখো টাইম স্পেসিফিকভাবে না বলে এরকম ফর এইজেস, ফর মান্থস, ফর 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 নিউমেরাস ডেইজ এরভাবেও কিন্তু বলতে পারে। সো এরকম বললে ঘাবড়ানোর কিছু নাই, রুট কিন্তু একই, মূল জিনিসটা কিন্তু একই। ওকে, তা আমি কিন্তু তাকে দেখি নেই এত বছর, এটাই হচ্ছে আমি বলতেছিলাম। আচ্ছা, তারপর হ্যাঁ, এখানে আমরা একটা নতুন ইম্পর্টেন্ট রুল শিখবো। শি ইনফর্মড মি অ্যাবাউট দ্যাট বিফোর ইউ অ্যারাইভড। তো আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, বিফোরে পারফেক্ট, আফটারে পারফেক্ট, এই ছন্দটা আমরা মনে রাখবো। হ্যাঁ, বিফোরে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্ব 3, অ্যান্ড আফটারের কি হবে? আফটারে পারফেক্ট মানে আমার হ্যাড প্লাস ভার্ব 3 হবে আফটারের পরে, প্লাস আসতে হবে কি? আফটারের পরে। এখন ভাইয়া এটা কেন হয়? এটা হচ্ছে আমার জানার কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটু ফ্ল্যাগ আঁকি। ফ্ল্যাগ এঁকে আমি তিনটা হচ্ছে টাইম দিই। হ্যাঁ, পর এটা হচ্ছে আমার প্রেজেন্ট, রাইট? প্রেজেন্টে আমরা জানি কোন কোন ভার্ব আমরা বসাই। প্রেজেন্টের আগে যে টাইমটা থাকে ওটাকে বলা হয় পাস্ট। ভাইয়া এটাও জানি, পাস্টের মধ্যে আমার ভার্ব 2 বসে ভাইয়া, প্রেজেন্টে ভার্ব 1 বসে ভাইয়া। এখন যেটা আমার জানবো যে পাস্টেরও যে একটা পাস্ট থাকে, মানে পাস্টের আগের অনেক ঘটনা থাকে না, ধরো আজকের আগের দিন হচ্ছে আমার জন্য পাস্ট, বাট আগের দিনের থেকে আরও 10-12 দিন আগে, ওটা কি আমার পাস্টেরও পাস্ট না? ওই জিনিসটা আমি বুঝাইতে কি করি? পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল এইভাবে আমরা মনে রাখবো, পাস্ট পার্টিসিপল। আর এটা কি হবে? আমার হ্যাড প্লাস ভার্ব 3। এখন দেখো যে বিফোর ইউ অ্যারাইভড, অলরেডি এখানে ভার্ব 2 হয়ে আছে, অ্যান্ড বিফোর আমাকে পারফেক্ট করতে হবে, মানে বিফোরের আগে মানে অ্যারাইভ হওয়ার আগেও একটা ঘটনা ঘটছে। অ্যারাইভড অলরেডি আমার পাস্টে আছে, তাহলে পাস্টের আগে ঘটছে কি ঘটছে? শি ইনফর্ম মি,
তো এখানে ভুল কি আছে, তাকে সে আমাকে কি পাস্টের আগে হচ্ছে ইনফর্ম করছে, মানে আগে সে আমাকে ইনফর্ম করছে, দেন তুমি আসছো। তাহলে আনসারটা অবশ্যই এখানে হবে হ্যাড ইনফর্মড। আশা করি ক্লিয়ার। বুঝছো? ওকে। আচ্ছা, এরপরেও একটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্রজেক্ট কমপ্লিটেড বাই 2030। আচ্ছা, 2030 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে তোমাদের প্যারা দেওয়ার জন্য। তো এটা আমরা কীভাবে মনে রাখবো, যদি কখনো ফিউচারিস্টিক কোনো একটা টাইম দেওয়া থাকে যেটা আসলে এখনো নাই, বাট ফিউচারের বাই দিয়ে বলা আছে যে এত সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমরা এরকম বলি না, ওই ক্ষেত্রে আমাকে সবসময় হচ্ছে কী করা লাগবে, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা লাগবে। এখন প্রজেক্ট তো আর কমপ্লিট কাউকে করবে না, প্রজেক্টটা নিজে কমপ্লিট হবে, কিন্তু নিজে নিজে তো প্রজেক্ট কমপ্লিট হইতে পারে না, প্রজেক্টটাকে কমপ্লিট করা হয়। তো করা হইলে কি প্যাসিভ, তাহলে প্যাসিভ হইলে সবসময় কি হবে, আমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের পর যে ভার্বটা আছে ওটাকে আমাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করছি আমরা, প্যাসিভ এই স্ট্রাকচারটা কি হয়েছে, উইল হ্যাভ। অবশ্যই আমাদের প্রতিটা টেন্স দিয়ে হচ্ছে প্যাসিভ করার এক্সারসাইজটা থাকা লাগবে, হ্যাঁ, বা জানা লাগবে, অ্যাটলিস্ট জানা লাগবে। তো উইল হ্যাভ, তারপর কি হবে ভার্ব, উইল হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্ব 3, উইল হ্যাভ বিন, তারপর ভার্ব 3। কেন ভার্ব বিন হলো, কারণ প্যাসিভের সময় আমরা জানি যে আমরা যে কোনো পারফেক্টের যদি আমি প্যাসিভ করতে যাই ওখানে আমাকে কী করা লাগে, হ্যাভের পর হ্যাজের পর কী করা লাগে, বিন দেওয়া লাগে। এখন যেহেতু উইলের পর সবসময় হ্যাভই হয়, তাহলে উইল হ্যাভ বিন, তারপর ভার্ব 3। কখন আমি এটা করব, যখন আমি প্যাসিভ করতেছি এবং আমাকে একটা কি করছে, বাই দিয়ে একটা ফিউচারের একটা টাইম সবসময় উল্লেখ করে দিছে। তাহলে এটা কিন্তু আমি মনে রাখা ট্রাই করব। এই তোমরা নোট নিতেছো তো, যারা যারা হচ্ছে যেই রুলগুলো জানো না, ক্লাসের ফাঁকে ফাঁকে ওই রুলটা একটু নোট করে ফেলো। সুবিধাটা যেটা হবে, এক্সাম্পল সহ নোটটা করে ফেললে পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তোমার কিন্তু এত টাইম লাগবে না এই জিনিসগুলো রিক্যাপ করতে। বাট এই ভিডিওটা তুমি আবার যদি দেখো 2x-এই যদি দেখো, তাও কিন্তু তোমার টাইম লাগবে, আর তুমি স্পেসিফিক্যালি খুঁজতে গেলে একটা ঝামেলা। তো নোট থাকার একটা আলাদা সুবিধা আছে। আচ্ছা, এরপরে হি নো ইট বিফোর ইউ কল মি, একটু আগে আমরা শিখছি, আশা করি আমরা জানি। তারপর একবার বলে দেই যে বিফোরে পারফেক্ট হয়, রাইট? তা আগে কোন ঘটনা ঘটছে, আগে সে এটা জানছে, দেন তুমি আমাকে কি করছো, কল করছো, তাই না? বিফোর ইউ কল্ড মি, তুমি আমাকে কল করার আগে সেটা জেনে গেছে, তো হি হ্যাড নোন ইট। তাহলে আনসার আমার কিন্তু হয়ে গেল। জাস্ট আমার মনে রাখলেই হবে যে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এ পেয়ার অফ সিজার্স ড্যাশ বিন বট। তাহলে আমার এখানে সাবজেক্ট কিন্তু সিজার্স না, আমার সাবজেক্ট হচ্ছে এ পেয়ার, একটা জোড়া, ঠিক আছে? তাহলে এখানে আমার আনসার কিন্তু সিঙ্গুলার হবে, যেটা আনসার হবে হ্যাজ, ঠিক আছে, নট হ্যাভ। অনেক সময় আমরা এই যে অফের পরেরটা দেখে হচ্ছে কনফিউজড হয়ে যাই, সবসময় অফের আগেরটা হচ্ছে দেখবা, অফের আগের ওয়ার্ডসগুলো দেখে হচ্ছে সবসময় ডিসিশন নেবা এখানে কি আমার ভার্বটা সিঙ্গুলার হবে নাকি ভার্বটা কি হবে, প্লুরাল হবে। ওকে, দেন ডু ইউ নো ইট, এইটা অনেক 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 একটা মেজর কারেকশন আছে, এটা হইতে পারে টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। ওকে, থাক, আমরা বলি ডু ইউ নো ইট, এটা আমার হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমার কি চাইছে, প্যাসিভ চাইছে। ওকে, ঘাবড়ানোর কিছু নেই। ডু ইউ নো ইট, এটাকে আমরা কীভাবে চিন্তা করতে পারি, ইউ নো ইট, আমরা আগে এটা লিখলাম, হ্যাঁ, ইউ নো ইট। এখন এটাকে যদি আমি প্যাসিভ করতাম, আমি কী করতাম, আমার এই অবজেক্টটা যে ছিল এটা আমার সাবজেক্ট হইতো ইট, তারপর এই নো এর জন্য আমার কী হইতো, অক্সিলারি ভার্ব আনতাম, ইটের জন্য কী হইতো, ইজ, অ্যান্ড নোটা কী হয়ে যেত, ভার্ব 3, নোন, তাই না, নোন। এইবার নোনের পর সবসময় আমি যে জিনিসটা একটু আগে কারেক্ট করলাম, আমার প্রিপোজিশনটা হচ্ছে টু, তাহলে টু, তারপর আমার যে সাবজেক্টটা ওটা আসবে। সিমিলারলি এখন আমি যদি এই ইন্টারোগেটিভটাকে কি করি, চেঞ্জ করি, আমি এটার আদলেই চেঞ্জ করব। এখন ইন্টারোগেটিভে হয় কি, আমার আগে অক্সিলারি ভার্ব আসে, তাহলে এখানে আমার আগে অক্সিলারি ভার্বটা আসলো ইজ, ঠিক আছে, তারপর আমার আসে কে, সাবজেক্ট, তাই না? ইন্টারোগেটিভের মধ্যে আগে অক্সিলারি ভার্ব আসে, তারপর সাবজেক্ট আসে, তাহলে এরপর আসবে ইট, ইজ ইট, তারপর দেখো যা আছে তা, নোন টু ইউ, অ্যান্ড অবশ্যই কোয়েশ্চেন মার্ক আমাকে দিতে হবে, আমার যেটা রাইট আনসার।
আমার রাইট আনসার কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে দেখলাম অ্যাসার্টিভ থাকলে আমি কিভাবে করব, অ্যান্ড অ্যাসার্টিভটার সাথে জাস্ট একটা চেঞ্জই হয়েছে। অ্যাসার্টিভের তো নিয়ম হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এইটার সাথে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্য এটাই যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে অ্যান্ড পরে থাকে হচ্ছে কি আমার সাবজেক্ট, ঠিক আছে। ইজ ইট নোন টু ইউ, ডান। তারপর টিকেটস আর নাও সেল। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে, এখানে একটা গ্যাপ হইতো, এই গ্যাপে কি হবে, নাও অন সেল, ঠিক আছে। আমরা বলি না যে অন সেল আছে, অন সেল আছে, তাহলে এখানে আনসারটা হবে অন সেল। দেন রাইট 6 রিজনস বিহাইন্ড দ্য রিসেন্ট হিট ওয়েভ। আচ্ছা, এটা আসলে তোমার অনেক সময় হচ্ছে রাইটিং আসে, হ্যাঁ ভালো কথা, এটা একটা কিন্তু ভালো জিনিস মনে আসছে যে তোমাদের অ্যান্ড নটরডেমের মধ্যে আসে একটা যে কোনো একটা রাইটিং চলে আসে, ঠিক আছে। সো তোমরা একটু দেখো এবার এইটা, এই কোশ্চেনটা একটু আমরা দেখি। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, রাইটিং কী কী আসে এটা আমরা আমাদের ক্লাসের শেষে হচ্ছে অবশ্যই তোমাদেরকে কিছু সাজেশনস দিয়ে দেবো যে তুমি ইংলিশের জন্য কি প্র্যাকটিস করবা, বাংলার জন্য কি প্র্যাকটিস করবা, হ্যাঁ। আচ্ছা, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল সাকসিড ইন লাইফ, মেক ইট নেগেটিভ। তাহলে নেগেটিভ কি করা, নেগেটিভ মানে এটা না কিন্তু উল্টায় দেওয়া, নেগেটিভ মানে হচ্ছে অর্থটা সেমই থাকবে কিন্তু তুমি অর্থটাকে একটা নেগেটিভ নট ইউজ করে হচ্ছে সেম অর্থটা রাখবা। ভাইয়া বুঝি নেই, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে কাজটা করা লাগে আমাকে সবসময় হচ্ছে অর্থটাকে সেম রাখতে হয় কিন্তু আমার ওয়ার্ডসগুলোকে চেঞ্জ করতে হয়। মানে ইন্ডাস্ট্রিয়াস বয় উইল সাকসিড ইন লাইফ, তো সাকসিড এর আমার নেগেটিভটা কি, মানে আমি নেগেটিভ বলেও এই একই অর্থটা কিভাবে দিতে পারি, যে উইল নট ফেল, সে আসলে কি করবে না, ফেল করবে না। তাহলে আমরা এটাই লিখবো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল নট ফেল ইন লাইফ। এই দেখো উইল নট ফেল, এটাই আসলে কিন্তু সাকসিড। মানে বুঝাতে পারছি নেগেটিভ জিনিসটা কি, নেগেটিভ জিনিসটা হচ্ছে তুমি সাকসিডকে কি করলা, নট ফেল দ্বারা সেম মিনিংটা দিলা, যে সে কখনো ব্যর্থ হবে না, তার মানে এই তো আসলে কি হবে, সে সফল হবে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা, আচ্ছা এটা না, এইটা হবে কি, হি প্লেজ অন দ্য গিটার, এটা মনে রাখবো আমরা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটাও কিন্তু হচ্ছে আমাদের ঠিক কিছুক্ষণ আগে যে আমরা সলভ করলাম যে প্যাসিভ কিভাবে করা লাগে, ওইটারই কিন্তু হচ্ছে একটি, যেখানে আমাদের আই নিয়ে যে আমাদের যে বিড়ম্বনাটা থাকে এই জিনিসটা আসলে কাজ করানো যাবে না। মানে কি বলতে চাচ্ছি, আই স হিম, এই হিমকে আমি অবশ্যই হি বানাইছি, অ্যান্ড স আমার পাস্ট ছিল, পাস্ট অনুযায়ী আমি অক্সিলারি ভার্ব ওয়াজ আসছে, অ্যান্ড ওয়াজের পর অবশ্যই অক্সিলারি ভার্বের পর আমাকে ভার্ব 3 ইউজ করতে হবে, ওইটা আমরা করছি সিন। দেন গো আছে, আমাকে জাস্ট কী করতে হবে, একটা এক্সট্রা প্রিপোজিশন টু অ্যাড করতে হবে, কারণ আমরা ইনফিনিটিভ ছাড়া আসলে ভার্ব কীভাবে লিখতে পারবো না, আমি এভাবে লিখতে পারবো না, হি ওয়াজ সিন গো টু দ্য গার্ডেন, তাহলে আমরা দিতে হবে হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন। ওকে, দেন দ্য ডিনার অ্যাট 1 o'clock was awesome. Here at 1 o'clock, ঠিক আছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই ফ্রেজটা আসলে কি হিসেবে কাজ করতেছে এখানে, বা কোন ফ্রেজ হিসেবে কাজ করতেছে, সবসময় মনে রাখবো আমরা এমপিটি, এম ফর বোঝায় হচ্ছে ম্যানার, কোনো একটা কাজ কিভাবে হচ্ছে, পি দ্বারা বোঝায় প্লেস, কোথায় হচ্ছে, এবং টি দ্বারা বোঝায় টাইম, কখন হচ্ছে। এই তিনোটার যে কোনো একটাই যে ওয়ার্ডগুলো বুঝায় থাকে সেগুলো আসলে আমার হচ্ছে অ্যাডভার্বের কাজ করে বা অ্যাডভার্বস। তাহলে এখানে আমাকে যদি বলা হয় কোন ধরনের ফ্রেজ, আনসার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নট অ্যাডভার্ব ফ্রেজ, ইট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এটা একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এটা একটু আমরা লিখে রাখি, অ্যাডভার্বের সহজে মনে রাখার বিষয়, ঠিক আছে, অ্যাডভার্ব। ওকে, ডান। দেন এটা আমাদের একদম যেটা আমরা স্টার্ট করছিলাম রিপিটেটিভ কোয়েশ্চেন, দেখো এটা আগের অন্য ইয়ারে ছিল, বাট এটা আবার কোথায় আসছে, 2023-এ আসছিল, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার ঝামেলার কিছু নাই। এরপরেরটা আশা করি তোমরা এটা পারো। তারপরেও ইট ইজ রেইনিং হেভিলি, এখানে হেভিলি কোন পার্টস অফ স্পিচ, বলতে পারো ভাইয়া লাস্টে এল ওয়াই আছে, তাহলে আসলে অবশ্যই এটা অ্যাডভার্ব হবে, বাট সব এল ওয়াই কিন্তু আসলে অ্যাডভার্ব না। ধরো নাউনের সাথে যখন আমরা কোনো একটা এল ওয়াই দেখবো, ওটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হবে। ফরচুনেটলি কি হয়েছে, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হয়েছে, তখন আসলে এটা অ্যাডভার্ব হয়েছে। ভাইয়া কি বললেন বুঝি নেই। যেমন দেখো অ্যাডজেক্টিভটা ছিল হেভি, ওটার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তো নিয়ম অনুসারে ওটা কি হয়েছে, হেভিলি একটা আইও যুক্ত হয়েছে, তাই না, হেভিলি। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আমার এল ওয়াই বাদের শব্দটা যদি একটা অ্যাডজেক্টিভ হয় তার মানে ওটা সবসময় অ্যাডভার্ব, আর এল ওয়াই বাদে শব্দটা যদি আমার কোনো নাউন হয় তাহলে এটা আসলে কিন্তু অ্যাডজেক্টিভ। এই ভুলটা আসলে করা যাবে না। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হেভিলির হেভিটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে আমার পুরোটা আসলে কি অ্যাডভার্ব। ওকে, ডান।
দেন দ্য ওয়ার্ড ইনডিসক্রিমিনেট, হ্যাঁ ইনডিসক্রিমিনেট দ্বারা আচ্ছা আমরা পুরো লাইনটা যদি পড়ি, দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। অ্যান্টিবায়োটিক আমরা সবাই চিনি তাই না, যে আমাদের বডিতে কোনো ইনফেকশন হলে আসলে আমরা অ্যান্টিবায়োটিক ইনটেক করি বা হচ্ছে পুশ করি ইঞ্জেকশনের মাধ্যমে। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে ইনডিসক্রিমিনেট, বৈষম্যমূলক, এটা আসলে কি বুঝাইতেছে? তো আমরা একটু জানি যে কোনো ওয়ার্ডের লাস্টে যদি এনএটি নেট, হ্যাঁ এট এটা থাকে, এটা জেনারেলি ফরচুনেট, তারপরে হচ্ছে ডিসক্রিমিনেট, ঠিক আছে, এগুলো আসলে কি অ্যাজেক্টিভ হয়ে থাকে ওয়ার্ডগুলো, তাহলে এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। আবার আমরা এখান থেকেও দেখতে পারি, আমাদের এই সাইড থেকেও দেখতে পারি যে দা, ঠিক আছে, দা এর পরের ওয়ার্ডটা ইনডিসক্রিমিনেট, এটা দেখে মনে করতো ভাই এটা তাহলে নাউন না, আমাকে কিন্তু দেখতে হবে আমার আর কোনো নাউন আছে কিনা। হ্যাঁ আছে, ইউজ, এই ইউজই কিন্তু আসলে আমার সাবজেক্ট, আর আমরা কিন্তু পড়েছি নাউনই আসলে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কাজ করে আমার সেন্টেন্সের মধ্যে, তাহলে যেই নাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ওইটাই আসলে কিন্তু আমার প্রাধান্য পাবে, ঠিক আছে। তাহলে এখানে দাটা আসলে বসছে কিন্তু এই নাউনের জন্য, পুরা যে ইনডিসক্রিমিনেট ইউজ এই পুরাটার আগে বসছে, মানে নাউন ফ্রেজটার আগে বসছে, যাই হোক, কিন্তু এখানে যে ইনডিসক্রিমিনেট এই ওয়ার্ডটা কিন্তু আবার বসছে কি ইউজের আগে, যে কোন ধরনের ইউজ। আমরা একটু আগে শিখেছিলাম মডিফায়ার কি বোঝায়, যে নাউনটা আসলে কেমন, নাউনটা আসলে কি বোঝাচ্ছে, তাহলে এখানে কেমন ইউজ, অ্যান্টিবায়োটিক্সের কেমন ইউজ, ইনডিসক্রিমিনেট ইউজ, মানে যা তা যেমন মন চাইছে ওরকম মন মতো ইউজ, হ্যাঁ এই ধরনের ইউজ, মানে এটা কি নাউনকে বোঝাচ্ছে না, ইউজটা আসলে কেমন, ব্যবহারটা আসলে কেমন, এটা কি তাহলে অবশ্যই অ্যাজেক্টিভ। নাউনকে যেই ডেসক্রাইব করবে, নাউনকে যে মডিফাই করবে, সেই ওয়ার্ডটা সবসময় কি হবে অ্যাজেক্টিভ হবে, তাহলে এখানে আমার অ্যাজেক্টিভ হবে রাইট আনসার। এবার হি স্টার্টেড আর্লি, আর্লি এখানে কোন ধরনের ওয়ার্ড, একটু আগেই শিখছি যেই ওয়ার্ডগুলো আমার ভার্বটা কখন হয়, কিভাবে হয়, কোথায় হয় এটা বোঝায়। যেমন আর্লি, আর্লি কি একটা ম্যানার বোঝাচ্ছে না, সে কেমনে উঠে, কিভাবে উঠে, কখন উঠে এটাও বোঝায়। আর্লি সকাল সকাল উঠে, আর্লি দ্বারা সকাল সকাল বোঝায়, আবার একটা ম্যানারও বোঝায় যে অভ্যাসগত কারণ সে সকালে তাড়াতাড়ি উঠে। তাহলে যেভাবেই হোক না এই স্টার্টেড ভার্বটার পরে কিন্তু আমার এখানে বসে ওয়ার্ডটা হচ্ছে করছে যে কিভাবে সে স্টার্ট করে এটা বোঝাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস নিজেকে যখন এরকম ধরনের কোয়েশ্চেন দেখবো তো আমরা জিজ্ঞেস করবো যে কিভাবে আসলে ভার্বটা হচ্ছে, কিভাবে ভার্বটা হচ্ছে, অথবা কখন ভার্বটা হচ্ছে, কোথায় ভার্বটা হচ্ছে। যদি এই তিনটার যে কোনো একটা আনসার আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে আমার আনসারটা অবশ্যই অ্যাডভার্ব হবে। হ্যাঁ আমরা শর্টকাট কিছু নিয়ম শিখে ফেলতেছি। আচ্ছা এইবার সার্ভিস ইজ বেটার দেন আইডলনেস, হেয়ার সার্ভিস ইজ, আচ্ছা আমরা তো ইট খুব কমন, খুব সহজ রাইট। এই যে ইজ হচ্ছে ভার্ব, হ্যাঁ একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই সাবজেক্টের পর ভার্ব বসে, অ্যান্ড সাবজেক্ট হিসেবে বসছে কি সার্ভিস, অ্যান্ড সাবজেক্ট হিসেবে অবশ্যই কে বসতে পারে ম্যাক্সিমাম সময় নাউন, তাহলে অবশ্যই আনসারটা হবে নাউন। কিন্তু এখানে বলছে এটা কেমন নাউন, সার্ভিসকে আমরা আসলে সবসময় আসলে চোখে দেখতে পারি, এটা ধরতে পারি না, জিনিসটা আসলে অনুভূতির বিষয়, এক্সপিরিয়েন্সের বিষয়, অবশ্যই জিনিসটা এক্সপিরিয়েন্সের বিষয়। আর যেই সকল নাউনগুলো আসলে সহজে আর কি ধরা ছোঁয়ার দ্বারা বা হচ্ছে আকার আকৃতি দ্বারা বোঝা যায় না, কিছুটা অনুভূতি বা অভিজ্ঞতার বিষয়, ওই জিনিসগুলো আসলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সত্যবাদিতা এটা একটা গুণ, হ্যাঁ তারপর ধরো খারাপ গুণও যদি ফলসুট, এটাও কিন্তু আসলে বিষয়। সার্ভিস মানে সেবা, তো এই জিনিসটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এরপর, আচ্ছা এটা আসলে তো লাগবে না, এবার দেখি আই এম ইউজ টু সাইকেল এভরি মর্নিং। আচ্ছা এখানে একটা ওয়ার্ড মিসিং ছিল, আই ইউজ টুর পর এখানে অপশনে ছিল রাইড, হ্যাঁ তো আনসারটা রাইডিং কেন হয়েছে, ঠিক আছে রাইডিং কেন হয়েছে। আমরা এটা জানি যে আই ইউজড টু এরকম যদি থাকে তাহলে এরপর আমরা জেনারেলি হচ্ছে কি করি ভার্ব ওয়ান বসাই দিই, তাই না। ইউজ টুর পর যদি শুধু আমার আলাদা থাকে তা আমরা টু প্লাস ভার্ব ওয়ান লিখি, বাট 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 আচ্ছা এখানে আই না রেখে আমি সাবজেক্ট লিখি। আচ্ছা বাট আমার যদি এরকম হয় যে সাবজেক্টের পর আমার অক্সিলারি ভার্ব আছে, মানে বি ভার্ব আছে অথবা গেট আছে অথবা বিকাম আছে, হ্যাঁ এই তিনটার যে কোনো একটাই থাকবে, এরপর ইউজড টু আছে, তাহলে কিন্তু আমার এরপরে আর ভার্ব ওয়ান হয় না, এরপর হয় ভার্ব প্লাস আইএনজি। এটা একটু আমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই 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 মনে রাখতে হবে। কেন ভাইয়া, এটা কেন ভাইয়া এরকম হইল, আগেরটার মধ্যে ইউজড হচ্ছে আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটার পর আমি ইনফিনিটিভ করছি কারণ আমি জানি আমার সেন্টেন্সের মধ্যে একটাই মেইন ভার্ব রাখবো। আর এটার মধ্যে খেয়াল করো আমার এখানেই ভার্ব আসছে অক্সিলারি ভার্ব, অ্যান্ড দেন ইউজ যে হয়েছে এটা আসলে মূলত একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা তারা অভ্যস্ত বোঝায়, যে সে ধরো কোনো একটা কাজে অভ্যস্ত আছে এখনো বা ছিল,
এটা এখনো আছেও থাকতে পারে, হয়েছেও হইতে পারে, ছিলও হইতে পারে। তো এই ধরনের বিষয়গুলো আমাকে সবসময় এরকম ভার্ব প্লাস আইএনজি জিরান করতে হয়। এই জন্য আমরা রাইটকে অবশ্যই কী করছি, রাইডিং করছি, কারণ এখানে দেখো আমাকে আগে হচ্ছে ইউজডের আগে একটা কি আছে, অক্সিলারি ভার্ব দিয়ে রাখছে, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকতো আই ইউজ টু সাইকেল বা আই ইউজ টু রাইড সাইকেল এভরি মর্নিং, ওই ক্ষেত্রে কিন্তু আমার রাইডই থেকে যেত, ঠিক আছে। এতটাই সহজ। এরপরে আচ্ছা, দ্যাট ইজ শিওর দ্যাট ইউ উইল পাস দ্য এক্সাম। আচ্ছা আচ্ছা, এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা আমরা বাদ দিই। এরপর একটা উইথ আ ভিউ টু, এটা কি? এটা অবশ্যই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বলতে পারো ভাই এটা কেমনে বুঝবো? তোমরা দেখতেছো কি এখানে কয়েকটা ওয়ার্ড আছে না, তাই না? উইথ আ ভিউ টু আছে কি আছে না? আছে, তাহলে মাল্টিপল ওয়ার্ডস আছে। মাল্টিপল ওয়ার্ডস মানে এটা হচ্ছে ফ্রেজ, অ্যান্ড এই মাল্টিপল ফ্রেজ যেটা আসলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, মানে যে ওয়ার্ডগুলো স্ট্রিং এর মধ্যে তো আমার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা অবশ্যই কি প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা এভাবে কিন্তু ডিকোড করতে পারবো। যদি তো কখনো ধরো অন্য আসে, ধরো অন্য 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 অনেকগুলোই আছে, তাই না? ওরকম যদি কোনো একটা আসে, এক্ষেত্রে আমি কি করবো, প্রিপোজিশনাল ফ্রেজ লিখবো। ধরো ইন দ্য মর্নিং, এরকম ধরো আছে ইন দ্য মর্নিং। আচ্ছা এটা না, এটা দিলে আসলে অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এরকম আরও ইয়ে আছে যেটার মধ্যে তোমরা খেয়াল করবা হচ্ছে কি আছে, প্রিপোজিশনের বেশি আধিক্য আছে, হ্যাঁ, উইথ এ ভিউ টু। আচ্ছা যাই হোক, এরপরেরটা আই লাইক টেস্টি ভ্যানিলা আইসক্রিম, হিয়ার দ্য ওয়ার্ড টেস্টি মডিফাইস। এই দেখো তোমাকে ওয়ার্ডই দিছে কি, বলছে মডিফাইস, তাহলে তোমাকে অবশ্যই মডিফায়ারের কনসেপ্টটা একটু ভালো জানতে হবে। এই একটা ক্লাসের মধ্যে আসলে এভাবে বোঝানো পসিবল না, কারণ মডিফায়ার্স একটু বড় একটা টপিক, তো এটা একটু জানতে হবে। এটার জন্য অবশ্যই আমি আরেকবারও বলতেছি তোমাকে, তুমি আরএমএস আমাদের চ্যানেলটা আছে, ওটার মধ্যে অবশ্যই সার্চ করতে পারো মডিফায়ার্স, আমার নাম লেখে, হ্যাঁ, হামজা স্যার, ওকে, তাহলে তুমি পেয়ে যাওয়া। যাক, এখন যতটুকু দরকার অতটুকু আমরা জানি যে আই লাইক টেস্টি ভ্যানিলা আইসক্রিম, এখানে এই ওয়ার্ড যে টেস্টি আছে এটা কাকে মডিফাই করতেছে? অবশ্যই আমার নাউনকে। টেস্টি একটা অ্যাজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে? নাউনকে। আমার নাউন কোনটা আছে? আইসক্রিম। তাহলে অবশ্যই এখানে টেস্টি জিনিসটা কাকে মডিফাই করছে? আইসক্রিম। যে আইসক্রিমটা কেমন, বলছি না নাউনটা কেমন, এটা যে আনসার দেয় সে হচ্ছে আমার কে, অ্যাজেক্টিভ বা তার নাউনের মডিফায়ার। তাহলে এখানে আইসক্রিমটা কেমন, তাহলে কাকে মডিফাই করছে? আইসক্রিমকে। যে টেস্টি কোন জিনিসটা? আইসক্রিম, ঠিক আছে, কোন জিনিসটা? আইসক্রিম। তাহলে নাউন হচ্ছে আমার কি, মডিফাই হয়েছে। এরপর সাম পিপল বর্ন গ্রেট, এখানে সাম কোন ধরনের অ্যাডজেক্টিভ? অবশ্যই এটা দ্বারা আমার সংখ্যা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি হবে? কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটেটিভ হচ্ছে বিষয়টা। দেন দ্য বয় ইন দ্য শপ ইজ মাই ফ্রেন্ড, এখানে ইন দ্য শপ এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা আগে আমরা আন্ডারলাইন করি, এটাও আমরা শিখেছি, আমরা পড়েছিলাম দ্য বয় উইথ দ্য ডগ, মনে আছে? একটা এক্সাম্পল আমরা বেশ কতক্ষণ আগে হচ্ছে আমরা শিখছি, সিমিলার এই জিনিসটাই। এবার কোন ছেলেটা? শপের ভিতরের ছেলেটা। তাহলে এখানে কিন্তু ছেলেটা কোনটা, এটা কিন্তু ইন দ্য শব্দের আসলে আমরা স্পেসিফিক করতেছি বা সুনির্দিষ্ট করতেছি, কোন ছেলেটাকে বুঝাচ্ছে এটা বুঝতেছি, তাই না? তাহলে অবশ্যই এটা যেহেতু নাউনটাকে আমাকে মডিফাই করতেছে বা নাউনটাকে নির্দিষ্ট করতেছে, তাহলে অবশ্যই এটা একটা, যেহেতু মাল্টিপল ওয়ার্ড আছে এটা একটা ফ্রেজ, বাট কোন ফ্রেজ? যেহেতু নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডান, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর মাই মাদার সেড আই উড রেদার ড্যাশ আ ডক্টর, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা একটু আমরা মনে রাখবো, হ্যাঁ, এটা একটু স্পেশাল নিয়ম যে যদি কখনো এরকম আই উড রেদার তারপর হচ্ছে সাবজেক্ট দিয়ে একটা আমার ভার্ব দেওয়া থাকে, এটা দ্বারা আসলে তোমার আক্ষেপ বুঝায়, ঠিক আছে। আক্ষেপ বুঝি আমরা যে একটা জিনিস হইতে পারতো, এটাকে ইংলিশে লেখার ক্ষেত্রে এইভাবে লেখা, আই উড রেদার ইউ বিকাম এ ডক্টর, হ্যাঁ। তো এটা বিকামের চাই কী হবে? ইউ বিকেম এ ডক্টর। যে আমরা ওই যে ওরকম ঠিক ওরকমই যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই হ্যাড আ ধরো বিগ হাউস, আই উইশ আই হ্যাড আ কার। এই যে হ্যাড কেন হইলো, হ্যাভ হইলো না কেন? কারণ ওর আক্ষেপ যে ইস আমার যেটা থাকতো, এ থাকতো। সেম তোমার মা বললো যে আমি চাইছিলাম তুমি ডক্টর হইতা, মানে যেটা আসলে আমরা কল্পনায় চিন্তা করছি যে হইছো, বাট আসলে হও নাই, মানে ওটা আমরা কিন্তু ওভাবেই বলি হইতা। ওই জিনিসটা থেকে মনে রাখতে পারি, হ্যাঁ। তাহলে এখানে সবসময় যখন আমরা দেখবো উড রেদার আছে, উড রেদারের পর সাবজেক্ট দিয়ে হচ্ছে আমাকে বলা আছে, তখন আমি সবসময় এখানে ভার্ব টু লিখবো। তাহলে এখানে আনসার এই জন্য আমার বিকেম হয়েছে। আচ্ছা, দ্য হর্স রানস ফাস্ট, ইন দ্য সেন্টেন্স ফাস্ট জিনিসটা কি? অবশ্যই আমরা জিজ্ঞেস করছি না যে কী জিজ্ঞেস করবো? এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। হর্সটা রানস করে, হ্যাঁ, দৌড়ায়। কিভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়। তাহলে এই যে ফাস্ট ওয়ার্ডটা কি, কিভাবে কাজটা হচ্ছে এটা ব্যাখ্যা করছে, তাহলে অবশ্যই এটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমার আনসার অবশ্যই ফাস্ট হচ্ছে কি?
অ্যাডভার্ব। মেনি আ ম্যান ড্যাশ ইন আ সোসাইটি। আচ্ছা, এখানে অবশ্যই ব্র্যাকেটে তোমাকে লিভ দেওয়া ছিল, অ্যান্ড এটা অনেক সময় আসে কনফিউজ তোমাদের করে দিবে, ঠিক আছে। মেনি আ ম্যান তোমার দেখে মনে হয় ভাই এখানে মেনিও আছে আবার এও আছে। হ্যাঁ, এটাই তোমাকে তোমার বিগেসি স্ট্রেংথ হিসেবে কাজ করবে। মেনি থাকলে এখানে এম এ এন ম্যান লেখা যাবে না, এখানে লেখা লাগতো এম ই এন ম্যান, কিন্তু এ থাকাতে এখানে আমরা কি লিখছি এম এ এন ম্যান। রাইট রাইট। যখনই তোমরা এরকম দেখবা সবসময় আনসারটা হবে সিঙ্গুলার একটা ভার্ব, মানে অবশ্যই আমাকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে চিন্তা করে ভার্বের সাথে এস বিএস যুক্ত করে লিখতে হবে যদি এটা আমার প্রেজেন্ট টেন্সে হয়। ক্লিয়ার, বুঝাইতে পারছি? প্রেজেন্ট টেন্সে হয়, কারণ পাস্ট হলে অবশ্যই এখানে পাস্টের নিয়ম অনুযায়ী চেঞ্জ হইতো, কিন্তু এদের বোঝা যায় অনেক অসংখ্য মানুষই হচ্ছে কি সমাজে বসবাস করে। তো যখন শুধু মেনি থাকবে তখন আমি প্লুরাল লিখব, ঠিক আছে, শুধু মেনি প্লুরাল। কিন্তু যখন মেনি এ, এটা কি হবে সিঙ্গুলার। ক্লিয়ার ক্লিয়ার ওকে। এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, এবং কমেন্টে আমাকে একটু জানাও যে ভাই ক্লাসটা ভালো লাগতেছে, বুঝতেছি। ওকে, আর ইনশাল্লাহ তোমাদের নটর ডেম হোক, সেন্ট জোসেফ হোক, হলি ক্রস হোক, সবগুলো এক্সামে ইনশাল্লাহ ভালো হোক, এই দুয়াই হচ্ছে থাকছে, ওই চেষ্টাই তোমরা তোমাদের জন্য করে যাচ্ছে ইনশাল্লাহ। যদি কোনোটা কমন পড়ে যায় বা একই নিয়মের আন্ডারে পড়ে তাহলে তো হইলই, অ্যান্ড পড়ার চান্সেসই বেশি, এর বাইরে আসলে আসবে না। মনে আছে না আমরা একটা সিলেবাস দিয়ে শুরু করছিলাম, সিলেবাসটা একটু ভালো মতো আত্মস্থ করো। ওকে, ইট ইজ ইউ, এটা খুবই কনফিউজিং। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, তুমি যাকে হচ্ছে দোষ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন হুটাকে দেখলে আমরা অনেক সময় থার্ড পারসন চিন্তা করি, বাট হুটা কিন্তু সবসময় রিলেটিভ একটা প্রোনাউন, রাইট? এটাও একটা প্রোনাউন, থার্ড পার্টস অফ স্পিচ। যাই হোক, হুটা কাকে বোঝাচ্ছে? ইউকে। মনে রাখবা হুটা যার পরে পরে ইমিডিয়েটলি তার মতোই হচ্ছে ভার্ব নেয়, মানে ইউ এর সাথে ভার্বটা কি বসে, কোন বি ভার্বটা বসে? অবশ্যই আর অথবা কি ওয়ার। এখানে তুমি ওয়ার আনসার দিল যে ভুল হইতে এরকম না, বাট যেহেতু এখানে আমার কোনো পাস্ট ইন্ডিকেটর কোনো ওয়ার্ড নাই, দ্যাটস হচ্ছে আমরা প্রেজেন্টই হচ্ছে লিখতেছি। ওকে, তো এখানে আনসারটা হবে সবসময় যে হু এর আগে কে আছে? ইউ আছে, আই আছে, হি আছে, শি আছে, দে আছে, কে আছে? যে আছে ওই অনুসার হচ্ছে আমি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হচ্ছে চুজ করব। ইউ এর জন্য আমার বি ভার্বটা কি হয়? সবসময় আর হয়। ওকে, ডান অ্যান্ড ডাস্টেড। যদি এখানে ইট ইজ হি থাকতো তাহলে অবশ্যই আমার আনসারটা হইতো কি ওয়াজ বা অথবা ইজ। ওকে, যদি প্রেজেন্ট আর পাস্ট চিন্তা করি, শি থাকলেও সেম। ওকে, ইট ইজ হাই টাইম, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রুল। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দিয়ে যদি আমার একটা ক্লজ থাকে, উই স্টাডি ওয়েল বা অন্য যে কোনো ভার্ব, ওই ক্ষেত্রে সবসময় আমার আনসারটা ভার্ব টু করা লাগে। ক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুলটা করে, ইট ইজ হাই টাইম দেখে চিন্তা করে যে একটা শুড দিয়ে একটা ভার্ব ওয়ান লিখে দেয় যে ইট ইজ হাই টাইম উই শুড স্টাডি ওয়েল, বাট এইখানে গিয়ে আসলে স্টুডেন্টরা টাস করে হচ্ছে ধাক্কা খেয়ে পড়ে যায়। এই কাজটা করা যাবে না, আমাকে সবসময় মনে রাখতে হবে এইটাই উপযুক্ত সময় ছিল আমরা এটা করতাম। আমরা বাংলায় বলি না ইস এটা এখন করলে ভালো হইতো, এই যে এখন করা দরকার ছিল, এই যে দরকার ছিল, এই যে এখন করা উপযুক্ত সময় ছিল, করলে ভালো হইতো, করতো। দেখো তো ছিল, এই জিনিসটা মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, ইট ইজ হাই টাইম দ্বারা এখন এটা করা দরকার ছিল, তো জিনিসটা হচ্ছে আমার ভার্ব টু পাস্ট। ওকে, তো এই জন্য আমার আনসারটা হবে স্টাডিড। এরপর হি রিড ইন দিস কলেজ সিন্স, তো 2020 সাল থেকে সে পড়তে, যে সিন্সের জিনিসটা আমরা অলরেডি কয়েকবার করছি, আবার আসছে সিন্স 2020, তাহলে এটা অবশ্যই হচ্ছে আমরা পড়ছি দুইটা টেন্সই হতে পারে। আমরা যদি এখানে হ্যাজ রেড দেই, ঠিক আছে, কিন্তু হ্যাজ বিন রিডিং এটা দিলে আরও বেটার, কারণ একটা ডিউরেশন ধরে একটা কাজ সে করে আসতেছে। যখন অতীতে স্টার্ট হয়ে একটা কাজ এখনও চলতেছে, 2020 সালে স্টার্ট হয়েছিল তার পড়া, সেটা এখনও পড়ে আসতেছে, এটা বুঝায়, তখন আমাকে অবশ্যই কী করা লাগে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইয়ের জন্য হ্যাজ বিন রিডিং। ওকে, হ্যাজ বিন রিডিং, হ্যাজ হচ্ছে আমার পারফেক্টের কাজ করছে, বিন রিডিং হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্সের কাজ করছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। দেন অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এখন এটাকে আমার নেগেটিভ করতে বলছে। কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। তো এটা নেগেটিভ আমরা অলরেডি পারি, সম্ভবত তোমরা পারো। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, অবশ্যই আমাকে দেন দিতে হবে, দেন বানানটা ভুল করা যাবে না, দেন দ্য ট্রেন লেফট। এখন এটা দিয়ে ভিন্ন আসলে সেন্টেন্সও আসতে পারে, ঠিক আছে, তো এটার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে।
এরপরে বলতেছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটালস। একটা জিনিস মনে রেখো, যখনই ওয়ান অফ দ্য দিয়ে থাকবে তোমার এই ডিগ্রি চেঞ্জটা সবসময় জিনিসটা প্লুরাল চিন্তা করা হবে। এখানে সেটা টাইপিং মিস্টেক হয়েছে, একটা এস দেওয়া হয় নাই, বাট তোমরা এই ভুলটা করো না। ওইটার পজিটিভ আমরা কীভাবে করি, সবসময় ভেরি ফিউ দিয়ে করি, রাইট? যে ভেরি ফিউ, তারপর হচ্ছে আমাকে যে মেটালস নাউনটা আনা লাগে, ভেরি ফিউ মেটালস, তো স্বাভাবিক মেটালসের জন্য অবশ্যই আর হবে, আর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভটা লিখি আমরা অ্যাজ প্রেশাস, অ্যাজ তারপর কি আমার যে সাবজেক্টটা থাকে গোল্ড। দেন এটা মানে পারো। আর যদি কম্পারেটিভ বলতো তাহলে আমরা কীভাবে করতাম, গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস। এখানেও কিন্তু প্লুরালি হইতো, মেটালস মেটালসই থাকতো। ওকে ডান। ট্রুথফুলনেস ইজ গ্রেটার দ্যান এনি আদার ভার্চুস, এটা আমাকে পজিটিভ করতে বলছে, ঠিক আছে? ওকে, তাহলে আমি দেখতেছি কি একটা জিনিস তোমরা সম্ভবত জানো, বা যদি ভুলে যাও তাহলে তো মনে করা দেওয়া উচিত, কম্পারেটিভ আর পজিটিভের মাঝখানে একটা যে ইন্টারচেঞ্জ, একটা দেওয়া থাকলে একটা করার একটা দেয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দ্য ট্রুথফুলনেস ইজ গ্রেটার দেন এনি আদার ভার্চুস, তো এটাকে আমরা পজিটিভ কীভাবে করবো, অবশ্যই নো আদার দিয়ে করতে পারি, ঠিক আছে? যে নো আদার ভার্চুস আর অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। আর তুমি যদি এখানে ভার্চু দিতা তাহলে তুমি এখানে ইজ লিখতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা মনে হয় তোমরা পারো। এরপর হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটাকে আমাকে বলছে সুপারলেটিভ টু পজিটিভ করতে। তো ওই যে ওয়ান অফ দ্য আসছে, ওয়ান অফ দ্য আসলে আমি ভেরি ফিউ দিয়ে করবো, এগুলো ক্লাস তোমরা পারো, এগুলো নিয়ে আমরা পেছাল না পারি। তারপরেরটা আরুন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ জুবায়ের, এই যে এই টাইপের কোয়েশ্চেনটা আসে, একটা পজিটিভ দিয়ে দেয়, পজিটিভ থেকে বলে কম্পারেটিভ করতে, অথবা কম্পারেটিভ দিয়ে দেয় আমাকে পজিটিভ করা লাগে। তো মনে রাখবো সবসময় আমাকে নেগেটিভটা লিখতে হবে যদি এরকম পজিটিভ থেকে কম্পারেটিভ চাই বা কম্পারেটিভ থেকে পজিটিভ চাই। ইভেন এখানে কম্পারেটিভ না বলে কি বলতে পারতো জানো, নেগেটিভ বানো। তো নেগেটিভ বানালেও কিন্তু আমি কম্পারেটিভটাই কী করতাম, বানাতাম, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা খেয়াল রাখতে হবে, আর নিয়ম আনসার এক হবে, এটা জাস্ট মনে রাখতে হবে। তাহলে আমি উল্টায় দিব, মানে অর্থগতভাবে যদি চিন্তা করি, অরুণ জোবায়ের মতোই একই রকম শক্তিশালী। তাহলে আমি যদি নেগেটিভ বলি তাহলে আমি কী বলবো, জোবায়ের অরুণের চেয়ে বেশি শক্তিশালী নয়, বা না, সোজা বাংলায় জোবায়ের অরুণের চেয়ে বেশি শক্তিশালী না। এই জিনিসটা আমি কীভাবে বলতেছি, সেই যে চেয়ে, এটাই হইতেছে কম্পারেটিভ। তাহলে পরেরটাতেই স্টার্ট হবে, জোবায়ের ইজ নট, এই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা তো আসলে পজিটিভের স্ট্রাকচার, বাট কম্পারেটিভ স্ট্রাকচারটা কি, আমাকে ডাইরেক্ট কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে এবং দেন লিখতে হবে, রাইট? তো এই কাজটা আমরা করছি, জাস্ট একটা নট হয়েছে এখানে, কারণ অবশ্যই নট দিতে হবে, নাহলে আমার অর্থই তো চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এখন এটা লিখতা যে জোবায়ের ইজ স্ট্রঙ্গার দেন অরুণ, তাহলে কিন্তু আমার ট্রান্সফরমেশনের নিয়ম হয়েছে, কিন্তু নিয়ম চেঞ্জ আর কি, অর্থ চেঞ্জ হয়ে যেত। আর ট্রান্সফরমেশনে কখনোই অর্থ চেঞ্জ করা যাবে না, সেম অর্থ রেখে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা যদি এটা বুঝে থাকে, এরপর দ্য ডেঙ্গু ফিভার রাইজ টু অ্যান অ্যালার্মিং পজিশন। তো দেখো যখনই পজিশনের চেঞ্জ আসে, ধরো এই পজিশনে ছিল রেড, এই পজিশন হয়ে গেছে, মানে নিউ পজিশনে আসছে, ওই জিনিসটা কিন্তু রিসেন্টলি বোঝায়, মানে রিসেন্ট বোঝায়। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ওভাবে চিন্তা করতে পারি যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তো এই জন্য আমার আনসারটা অবশ্যই রাইজটা কী হয়ে যাবে, যেহেতু ডেঙ্গু ফিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমার আনসারটা অবশ্যই হ্যাজ রাইজেন রাইট আনসার হবে। দেন আচ্ছা এখানে একটু আমার প্রবলেম আছে, যাই হোক আমার বলতে আর কি এখানে কোয়েশ্চেনের প্রবলেম আছে। ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস অফ আ ম্যানস লাইফ। তো এটা কি বলছে আমাকে, এটা অবশ্যই হচ্ছে আমাকে কম্পারেটিভ বানাইতে বলছে। তো কম্পারেটিভ বানাইতে বললে অবশ্যই আমি কি লিখবো, ট্রুথফুলনেস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ভার্চুস অফ আ ম্যানস লাইফ। কারণ আমরা জানি ওয়ান অফ দ্য কিওয়ার্ডগুলো মনে রাখি আসলে ইংলিশে ভালো করার একটা ওয়ান অফ দ্য ওয়েজ, এই ওয়ান অফ দ্য সুপারলেটিভ থাকলে আমি চেঞ্জ করবো কি মোস্ট আদার দিয়ে করবো, দেন মোস্ট আদার দিয়ে করবো। ওকে, আচ্ছা হিউম্যান সেটেলমেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ, সেম ওয়ান অফ দ্য দিয়ে আসছে, তাহলে আমি মোস্ট আদার প্রবলেমস দিয়ে হচ্ছে কাজটা করবো, অ্যান্ড আমার সাবজেক্টটা তো সেমই থাকবে। আচ্ছা এই ট্যাগ কোয়েশ্চেন অনেক সময় আসে, ট্যাগ কোয়েশ্চেন তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করে, যেমন এই যে নেগেটিভগুলো আছে, তারপর ধরো কিছু কনফিউজিং তোমাদের আছে না, যে নোবডি দিয়ে আসলে বেশি আসে, দেন হচ্ছে কিছু তোমার ওয়ার্ডস আছে, যেমন ধরো কালেকটিভ নাউন, ওইটা দিয়ে থাকতে পারে। তো ট্রিকি যে ট্র্যাক কোয়েশ্চেনগুলো আছে ওগুলো একটু সবাই হচ্ছে দেখে যাও। হ্যাঁ, যেমন তোমার আইদার অর, নাইদার নর, ঠিক আছে, এগুলো আছে না, এই টাইপের যে ট্যাগ কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো একটু ভালো মতো দেখে যাও। যাই হোক, নোবডি বিলিভস আ চিটার, মানে চিটার হবে চিটার, না ট্যাগ কোয়েশ্চেন কী হবে, অবশ্যই আনসার হবে কি, এখানে নেগেটিভ আছে অলরেডি, তাহলে এখানে তো নেগেটিভ লিখবো না, তাহলে ডু দে। ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে একটা কোয়েশ্চেন ট্যাগ করে দেওয়া, মানে জোরে দেওয়া,
যে তুমি একটা স্টেটমেন্ট বললা অ্যাসার্টিভে যে নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তারপর একটা বললা করে, আর বলি না যে তোমরা এমন করলে জীবনও নটরডেমে চান্স পাবা না, পাইবা? এই জিনিসটা, এই যে পাইবা, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ওকে, দেন আইনস্টাইন সেড টু কুইন। আচ্ছা, আমাদের অনেক সময় ন্যারেশনও চলে আসে, বাট এটা খুবই মানে রেয়ারলি, তারপরও যেহেতু আসছে ন্যারেশন আশা করি তোমরা পারো। তা আই ওয়াজ ওয়াকিং অ্যালোন টু ইউর প্লেস, আমরা জানি যে আমাদের যেই ভার্বের ফর্ম আছে এটার আগের ফর্মে আসবে। তাহলে আই বলতে কে বুঝাইতেছে? অবশ্যই আইনস্টাইন, আইনস্টাইনের জন্য অবশ্যই হি হবে। অ্যান্ড অ্যাসার্টিভ নিউমেজনে কমাও উঠে যায় কি হবে? দ্যাট। আইনস্টাইন টোল্ড দ্য কুইন, সেট চেঞ্জ হিসেবে টোল্ড লিখছি, ঠিক আছে? তুমি যদি সেট টু দ্য কুইন দ্যাট লিখতে এরও কোনো সমস্যা নাই, যাই হোক। আইনস্টাইন টোল্ড দ্য কুইন দ্যাট, আই হয়ে যাবে হি, কারণ আইনস্টাইন, ওয়াজ হয়ে যাবে হ্যাড বিন, ওয়াকিং অ্যালোন, ইয়োরটা কাকে বলছে? ইয়োর কে ছিল? কুইন, তাই না? তাহলে কি হবে? হার প্যালেস। ডান। যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই হচ্ছে এটাও তোমরা হচ্ছে পারবা। এখানে জাস্ট একটাই পার্থক্য ছিল, এটা তোমাকে কোয়েশ্চেন আস্ক করছে। তাহলে আস্কড দেওয়া অলরেডি, তুমি আস্কডই লিখলা, কমার পরিবর্তে তুমি ইফ দিয়ে শুরু করলা। ইফ ইউটাকে আসলে পুতিন, রাইট? তো পুতিন তো আসলে হি, তাহলে হি এর জন্য অবশ্যই আর হবে না, হবে ওয়াজ। তাহলে হি ওয়াজ থিঙ্কিং অফ স্টপিং দ্য ওয়ার। এটা হচ্ছে আমার রাইট আনসার। আচ্ছা, এইবার এখানে আনসারটা হবে হচ্ছে ইচ অফ দ্য বয়েজ গেট আ প্রাইজ। এখানে প্রত্যেকটা ছেলেই হচ্ছে প্রাইজ পাইছে। ইচ আমরা পড়ছিলাম ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। হ্যাঁ, হিস্টার মনে রাখবো, অনেক সময় আসে যে এটা কোন ধরনের প্রোনাউন। সো প্রোনাউনের প্রকারভেদটা তোমরা একটু রিভিশন দিয়ে ফেলো, যেটা অবশ্যই কোন সিলেবাসের আন্ডারে, যেটা আমরা দিছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা আমাদের একটু ভালো মতো জানতেই হবে। আচ্ছা, এবার মিলেনিয়াম ইজ অ্যান্ড ড্যাশ স্পেলিং। অনেক সময় আসে যে আসলে তোমার এমসিকিউতে আসে যে কারেক্ট স্পেলিং কোনটা। হ্যাঁ, তোমাকে স্পেলিংও ভালো হইতে হবে। এখানে ভুল কি আসছে? ডাবল এন হইতো। হ্যাঁ, এখানে ডাবল এন হইতো, এখানে একটা এন দিয়ে রাখছে। সো স্পেলিংয়ে ভালো হইতে হবে। এটা কীভাবে ভালো হবো? তোমার টেক্সট বুকের যেই মানে ওয়ার্ডসগুলো আছে এগুলো একটু ভালো মতো আর কি, আনকমন ওয়ার্ডগুলো, একটু বড় বড় কঠিন ওয়ার্ডগুলো, এটা একটু তোমরা স্পেলিংটা দেখো, ঠিক আছে? এটা আসলে একটা চর্চার বিষয়, এটা একদিন আসলে হয় না। তো তোমাদের হাতে সময় আছে, সময়টা কাজে লাগালে মনে হয় ভালো হবে। অ্যাটলিস্ট কলেজ অ্যাডমিশনে তো ভালোই হবে, এইচএসির জন্য তোমার নেক্সট স্টেজের জন্য ভালো হবে। আই এম ইউজ টু, এই রুলটা আবার আসছে, আই এম ইউজ টু আছে এবার। হ্যাঁ, সেম। এখানে তোমাকে যদি রাইট দেওয়া থাকতো বা বাইসাইকেলই যদি দেওয়া থাকে ভার্ব হিসেবে, আই ইউজ টু বাইসাইকেল, তাহলে কী হবে? বাইসাইক্লিং। ওকে, ডান। ওকে, ম্যান্ডেটরির বিপরীত শব্দ কি? অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম চায়। তো এখানে ধরো বাংলায় বসে বিপরীত শব্দ কি, বাট আসতেই পারে কি অ্যান্টোনিম কি। তো ম্যান্ডেটরি মানে যেটা অবশ্যই করা লাগবে, যেটা করা লাগতে পারে, নাও লাগতে পারে, অপশনাল। তাহলে আমরা এটা হরদম ব্যবহার করি, আনসার হবে কি? অপশনাল। তারপর হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইউজড অ্যাজ বোথ নাউন অ্যান্ড ভার্ব। অ্যাডভাইস, এটা তো নাউন, শুধুমাত্র নাউনের ক্ষেত্রে অ্যাডভাইস ব্যবহৃত হয়। বিলিফ, এটা অবশ্যই নাউন, কিন্তু ব্রাশ, এটাও ব্রাশও বোঝে আবার ব্রাশ করারও বোঝে। তাহলে এখানে এটা নাউন আর ভার্ব দুইটা হিসেবেও কাজ হচ্ছে। আনসার আমার অবশ্যই হচ্ছে কি? ব্রাশ। নিচের কোনটি একই সাথে নাউন অ্যান্ড ভার্বের কাজ করে? আচ্ছা, এক্ষেত্রে নাউন আর ভার্বের কাজ করতেছে দুইটা, ঠিক আছে? বি অ্যান্ড সি। অনেক সময় এরকম ডাবল আনসার আসে, তো তোমার তখন চেকলিস্টের মতো আনসার লেখা লাগতে পারে দুইটাই। আচ্ছা, এবার চুজ দ্য কারেক্ট পাংচুয়েশন। এখানে দেখো এই তিনটা সবগুলোর মাঝখানেই ভুলভাবে কমার ইউজ করা হয়েছে, একমাত্র হচ্ছে প্রথমটা বাদে। দেনের পর আসলে আমরা আসলে কমা দিই, ঠিক আছে? দেন অ্যাট লেন্থ, এটা একটা ফ্রেজ, এটাকে আলাদা করে বোঝার জন্য কমা দেওয়া লাগে। দেন টার্ডি জাস্টিস ওয়াজ ডান টু দ্য মেমোরি অফ অলিভার, এটা বুঝতে হবে। ডান। তো এটাই আসলে আমার কারেক্ট ইউজ অফ পাংচুয়েশন। পাংচুয়েশনের আশা করি তোমাদের ঝামেলা হবে না, ভালোই তোমরা পারবে। ওকে, দেন আই লুক অন হিম অ্যাজ মাই সান, এই ইডিয়মটা দ্বারা কি বোঝায়? তো তোমরা এটা চাইলে বাংলাও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো। তো লুক অন হিম অ্যাজ মাই সান দ্বারা বোঝায় যে কাউকে, মানে কাউকে হচ্ছে টু থিঙ্ক সামওয়ান ইন এ পার্টিকুলার, কাউকে নিজের মতো করেছে মনে করা। মানে নিজের মতো করে বলতে কি, নট নিজের মতো, মানে ওকে আমি ছেলের মতো দেখি, ঠিক আছে? যে লুক অন হিম অ্যাজ সামথিং। তা ধরো তোমরা আমাকে কেমনে লুক অন করতেছো? অ্যাজ ইউর সিনিয়র ব্রাদার হইতে পারে, তাই না? তো এরকম, তো কী হবে আনসার তোমাদের তরফ থেকে? উই লুক অন হামজা স্যার অ্যাজ আওয়ার কি সিনিয়র ব্রাদার। ওকে, এই হচ্ছে বিষয়টা। তাই জিনিস হচ্ছে টু থিঙ্ক অফ সামওয়ান ইন এ পার্টিকুলার ওয়ে, মানে কাউকে
নিজের মনের মতো করে ভাবা, এটাই হচ্ছে আমার এটা দ্বারা বোঝায়। তার মানে তোমাকে কিন্তু ইডিয়ম অ্যান্ড ফ্রেজও জানতে হবে। হ্যাঁ, এটা একটু লিস্টের মধ্যে আমরা যোগ করে রাখবো, ঠিক আছে? আমি একটু যোগ করে দিচ্ছি তোমরা আরেকবার হচ্ছে স্ক্রিনশট নাও কষ্ট করে ভাইয়া পুরা। আসলে তো এটা তো আমাকে তোমাদের মিস করলে তো হবে না। এখানে অবশ্যই আমরা কি লিখবো? ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড প্রোভার্ব। প্রোভার্বস মানে কি? প্রবাদ বাক্য, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই সেন্টেন্স কমপ্লিটিং করতে গিয়ে হচ্ছে পড়ছো বিভিন্ন ধরনের প্রোভার্বস, তাই না? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? আরও অন্যান্য অনেক কিছু পড়ছো, যে স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড, হোয়েন ইট ইজ হট, এগুলো পড়ছি না? অবশ্যই পড়ছি। তাহলে ইডিয়াম ফ্রেজ এগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা কয় নাম্বার স্লাইডে ছিলাম? ওকে, আচ্ছা, এরপরটা আই উইল লুক ইনটু দ্য ম্যাটার। এখানে লুক ইনটু দ্বারা কি বোঝায়? লুক ইনটু দ্বারা বোঝায় তদন্ত করা। তো এটা ইংলিশে লিখছি ইনভেস্টিগেট সামথিং, তোমরা সেটা তদন্ত করা লিখতে পারো, সমস্যা নেই। এই আমার কিন্তু মনে আছে আমরা রাইটিং পার্টকে হ্যাঁ অবশ্যই সাজেশন দিব, ঠিক আছে? হুইচ স্পেলিং ইজ ইনকারেক্ট। তো এখানে ওই সেম, ওই যে বলছি স্পেলিং দেওয়া আসবে, অপশন দেওয়া আসবে। তো কমিটমেন্ট স্পেলিংটা হয়তো ভুল ছিল, এটা তোমাদের দেখে বুঝতে হবে। দেন অনেক সময় সিনোনিম আসে, যে এক্সকাভেট মানে কি? মানে খনন করা সহজ ইংলিশ কি? ডিগ, এটা হইতে পারে। দেন এরকম কোয়েশ্চেন আসতে পারে যে একটা ভার্ব দেওয়া আছে, একটা নাউন আছে সার্ভাইভাল, এটার ভার্ব কি? অথবা উল্টা থাকতে পারতো যে একটা ভার্ব দেওয়া আছে, এটার নাউন কি? তো এটা অবশ্যই সাফিক্স প্রিফিক্সের নলেজ থেকে তোমরা পারবা। তো সার্ভাইভালের ভার্বটা হচ্ছে কি? সার্ভাইভ। আচ্ছা, হুইচ ওয়ার্ড রেফার্স ভার্ব গিভেন বিলো, ঠিক আছে? কোন ভার্বটা দ্বারা আসলে বোঝাচ্ছে? হ্যাঁ, তো এটা আসলে অপশন টেস্ট না করে হবে না। এই কোশ্চেনটা দেখো, এটা আসার মতো একটা কোশ্চেন। নাউন কি হবে? কনসিয়াসের। কনসিয়াস আসলে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের নাউন কি হবে? কনসিয়াস মানে হচ্ছে সচেতন, আর কনসাইন্স বলতে বোঝায় বিবেক। তো যার সাথে বিবেক আছে, বিবেকবোধ, সে আসলে কি হয়? কনসিয়াস হয়, ঠিক আছে? তাহলে আনসার হবে কনসাইন্স। ওয়ার্ডটা একটু কনফিউজিং লাগতে পারে, একটু ভালো মতো খেয়াল করে দেখো। আচ্ছা, দেন দে হায়ার্ড হাউস, দ্য আন্ডারলাইন্ড দ্য ওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু জিনিস মিসিং আছে, যাই হোক। হি ড্রাইভস এ কার ইন আ ভেরি হাই স্পিড, আন্ডারলাইন ফ্রেজ, এই যে ইন আ ভেরি হাই স্পিড। দেখো তো এটা কি বোঝাচ্ছে? হি ড্রাইভস এ কার, এতটুকু বললে আমার সেন্টেন্স হইতো, কিন্তু বলছে কি ইন এ ভেরি হাই স্পিড। তাহলে এইটা দেওয়ার ফলে কিন্তু আমার ড্রাইভস যে হচ্ছিল, কিভাবে ড্রাইভস হচ্ছিল এটা কিন্তু মডিফাই হচ্ছে, যে সে কীভাবে ড্রাইভ করছে? অনেক জোরে, অনেক দ্রুত, ইন আ ভেরি হাই স্পিড, ইন আ ভেরি হাই স্পিড। তাহলে এটা কোন ধরনের ফ্রেজ হচ্ছে? অবশ্যই আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে। ওকে, ডান। আমরা কিন্তু অলরেডি জিনিসগুলো ভালো মতো রপ্ত করতে পারছি। অ্যান্ড তোমাদের জন্য এখন যেটা একটা ক্লাস সাজেশন দিব, সেটা হচ্ছে রাইটিংয়ের বিষয়ে তোমরা কীভাবে প্রিপারেশন নিবা। যেটা হয়তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে তোমার একটা প্যারাগ্রাফ আসতে পারে, যেমন আসতে পারে দ্য কলেজ ইউ উইশ টু স্টাডি, ক্রিয়েটিভ রাইটিং আসতে পারে, ঠিক আছে? দেন ট্রান্সলেশন আসতে পারে, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আসতে পারে, ঠিক আছে? এটা বাংলা টু ইংলিশ আসতে পারে, অথবা ইংলিশ টু বাংলাও আসতে পারে। যেটা আসুক না কেন, তোমার এখানে যে মেইন ফোকাসটা থাকবে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট না করে, কি বুঝাইতে চাইছে মিনিংটাকে তুমি ইংলিশে লেখা ট্রাই করবে। একদম মিনিং চেঞ্জ করে ফেলা যাবে না, কাছাকাছি মিনিংও যদি বানাইতে পারো ইউ আর গুড টু গো। আর যদি একদম মোস্ট অ্যাকুরেট বানাইতে পারো তাহলে তো সমস্যা নাই। আর এটা আসলে করে বুঝতে পারলাম যে ক্রিয়েটিভ রাইটিং, হ্যাঁ, ক্রিয়েটিভ কিছু প্যারাগ্রাফের মতো আসবে যে তুমি এটা পড়তে চাও। তারপর আর্গুমেন্টেটিভ রাইটিং আসতে পারে। ভাই আর্গুমেন্টেটিভ রাইটিং কি? এ ভার্সেস বি, এটা ভালো না এটা ভালো, এরকম টাইপের একটা বিষয়, বা তোমাকে একটা মতবাদ দিল যে ধরো আর্গুমেন্টেটিভ রাইটিং হচ্ছে যে রাইটিংয়ের মধ্যে আমরা ডিবেট করি একটা বিষয় নিয়ে, নিজেরা লিখি, একটা বিষয় আমরা পজিটিভও বলি, আবার আরেকটা বিষয়ও আমরা পজিটিভ বলি, মানে দুইটা বিষয়েরই আমরা সমালোচনা করে লেখালেখি করি, এটাকে আর্গুমেন্টেটিভ রাইটিং বলে, ঠিক আছে? যেমন ধরো আসতে পারে হার্ট অলওয়েজ উইন্স ওভার ব্রেইন। এখন আর্গুমেন্টিভে এরকমও হয় যে তুমি একটাকে সিলেক্ট করো, ঠিক আছে? যে তুমি যদি এটা মনে করো যে এই স্টেটমেন্টটা দেওয়া আছে, তো তোমাকে বলে দেবে যে ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। যদি অ্যাগ্রি করো তাহলে এটার বিষয়ে তুমি যুক্তি দাও।
আর তুমি না করলে ওটার বিষয় যুক্তি দাও, এরকম আসতে পারে। তো তুমি ধরো মনে করো যে না এটা তো আসলে সত্য না, ব্রেইনই তো আসলে সবসময় জিতে হার্টের উপরে, তোমার পার্সপেক্টিভ ওয়াইজ, তাহলে তুমি তখন ওইটা নিয়ে লিখলা, ঠিক আছে। আবার অনেক সময় দুইটা নিয়ে লিখলে যে না ব্রেইন জিতে ঠিক আছে বাট হার্টও অনেক সময় জিতে, এরকম কিছু কিছু এক্সাম্পলস দিলা। তো এই জিনিসগুলো আসলে তোমার ইংলিশের থেকে আসতে পারে যদি রিটেনের মধ্যে তোমার আসিয়া পড়ে, ঠিক আছে। বাট চাকা নাম্বারগুলোর উপর বেশি ফোকাস রাখো, আর এগুলা হালকা পাতলা তোমরা প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পেরে যাবা। ইনশাল্লাহ সবার এক্সাম খুব ভালো হোক, আর 20 তারিখে তো তোমাদের রেজাল্ট বের হচ্ছেই, তো এত ভয়টাও পায়ও না। আর একটা বিষয় আমি বলে শেষ করতে চাই, অবশ্যই এনডিসি, এইচসিসি অ্যান্ড সেন্ট জোসেফ খুবই খুবই ভালো, খুবই খুবই ভালো কলেজ। বাট ইফ কোনো কারণে মিস যায়, এমন না যে তোমার এইচএসি পুরা হচ্ছে বৃথা, এমনটা কখনোই না, ঠিক আছে। তোমার এখন থেকে এইচএসির উপরও ফোকাস করা উচিত, আস্তে আস্তে এইচএসির পড়াগুলো গুছানো উচিত, এর পাশাপাশি অ্যাডমিশন নিয়ে পড়া উচিত। কারণ অনেক তোমরা পার্টিসিপেন্টস বাট সিট আসলে এত বেশি না। সো যদি কোনো কারণে না হয় এটা অ্যাকসেপ্ট করে আমাদের আগাইতে হবে। আমাদের সামনে যে বড় হার্ডেলটা আছে সেটা হচ্ছে এইচএসি, এইচএসিতে অনেক ভালো করতে হবে, এবং এইচএসিতে অনেক ভালো যদি আমরা একটা প্রিপারেশন নিতে পারি, সামনে আমাদের জন্য আরও বড় একটা অ্যাডমিশন টেস্ট আছে, বুয়েট হোক, সেটা মেডিকেল হোক, অথবা সেটা হচ্ছে যে কোনো পাবলিক বা ডিউ তোমাদের পছন্দের ইউনিভার্সিটি হোক না কেন। সো এটা কিন্তু ওয়েট করতেছে না, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে তুমি হাউ ইউ আর অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং ফর এইচএসি। অ্যান্ড এইচএসির বেস্ট প্রিপারেশনের জন্য তোমাদের অবশ্যই তোমাদের পছন্দের, অতি পছন্দের আরএম এর এইচএসি সেকশন, আরএমএচই হচ্ছে তোমাদের আস্থাভাজন হয়ে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে আরএমএচ এর ইংলিশ ক্লাসে, এই ক্লাসের পরেও অবশ্যই যদি হচ্ছে দেখা হয় আমার সাথে, তাহলে অবশ্যই আরএমএচ এর ইংলিশ ক্লাসে দেখা হবে। ওকে, সবাই ভালো থেকো, আর পরীক্ষা কেমন হয় অবশ্যই জানো, আর কতটুকু ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ ছিল, সাজেশন শাসনে কতটুকু পাইলা ওইটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না, ক্লাসটা কেমন লাগলো। আমি লাস্ট আরেকবার সাজেশনের তোমাদের এটা স্ক্রিনশট নিয়েছো কি কি আসতে পারে রাইটিংয়ের জন্য? আচ্ছা দেন লাস্ট ওয়ান, এই যে এটা আরেকবার একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। ওকে ডান, আল্লাহ হাফেজ।